নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। শুরু করছি সরগরম প্লাস। পাপিয়ার সঙ্গে আমি দেবস্মিতা। কাল গোটা রাজ্যের নজর সুপ্রিম কোর্টের নির্দেশে ফের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষার দিকে। প্রায় 9 বছর পর আবার সেই ছাত্রের আসনে যোগ্য শিক্ষক শিক্ষিকারা। বজায় থাকবে স্বচ্ছতা? দাগিমুক্ত হবে তো? যদিও পরীক্ষার ঠিক আগের দিনও দাগিদের প্রসঙ্গে স্পষ্ট কোনো উত্তর দিতে পারলেন না এসএসসি চেয়ারম্যান। কেন এড়িয়ে গেলেন? এই প্রশ্ন ওঠার পাশাপাশি দেখুন, নদিয়ার তেঘট্টের বাসিন্দা ছোট্ট স্বর্ণাভীর মৃত্যুর কি কারণ, তা নিয়েও প্রশ্ন উঠছে। অন্যদিকে দেখুন, জমি কিনেছেন, তোলা দিতে হবে তো, আর না দিলে লাগাতার হুমকি, মারধর। শুধু তাই নয়, দফায় দফায় খুনের হুমকি। এমনই অভিযোগ দক্ষিণ 24 পরগনার বোড়ালে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। চাঁচল থানার সামনে বিজেপি সাংসদ খগেন মুর্মুর ধর্ণাকে কেন্দ্র করেও তুলকালাম পরিস্থিতি। এইদিকে আমাদের অবশ্য নজর থাকবে এবং তা নিয়ে অবশ্যই আমরা স্টুডিওতে যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা আলোচনা করব। তবে শুরুতেই যে প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় রবিবার নবম দশম শ্রেণীর জন্য পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশন। 23,212টি শূন্য পদের জন্য পরীক্ষায় বসতে চলেছেন যোগ্য চাকরিহারাদের পাশাপাশি নতুন পরীক্ষার্থী মিলিয়ে প্রায় 3,19,000 চাকরি প্রার্থী। যদিও পরীক্ষার আগে শেষ বেলাতেও দাগিদের প্রসঙ্গে স্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। দেখুন, দিনরাত এক করে খেটে পড়াশুনো করে চাকরি পেয়েছিলেন। কোটি কোটি টাকার দুর্নীতিতে জীবনে নেমে এসেছে অন্ধকার। চলে গেছে হকের চাকরি। প্রতিবাদে নেমে খেতে হয়েছে লাঠি লাঠি, করতে হয়েছে অনশন, জাগতে হয়েছে রাত। কিন্তু তারপরও চাকরিহারাদের দাবি মেনে যোগ্যদের তালিকা দেয়নি স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্টও খারিজ হয়ে গেছে রিভিউ পিটিশন। সেই চাকরি ফিরে পেতে ফের যোগ্যতার প্রমাণ দিতে রবিবার পরীক্ষায় বসবেন যোগ্য চাকরিহারারা। প্রায় 9 বছর পর রবিবার ফের শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশন। যেহেতু আমরা ঘর পুরো গরু, তাই আমরা স্বাভাবিকভাবেই সিঁদুরে মেঘ দেখলে ডরাই যে যতটা আঁটো জিনিসগুলো হচ্ছে আদৌ সেটার বাস্তবায়িত হবে কি না। হলে তো ভালো, আমরা চাই সেটা হোক, কিন্তু যদি না হয় সেটা তো সবচেয়ে বড় বিপদে যদি কেউ পড়ে থাকে সেটা আবার আমরাই পড়ব। নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় রবিবার নবম দশম শ্রেণীর জন্য হবে পরীক্ষা। 23,212টি শূন্য পদের জন্য পরীক্ষায় বসতে চলেছেন যোগ্য চাকরিহারাদের পাশাপাশি নতুন পরীক্ষার্থী মিলিয়ে প্রায় 3,19,000 চাকরি প্রার্থী। একাদশ দ্বাদশের জন্য পরীক্ষা নেওয়া হবে 14 সেপ্টেম্বর। যদিও পরীক্ষার আগে শেষ বেলাতেও দাগিদের প্রসঙ্গে স্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। না, এই প্রশ্নের আজকে আমি আলোচনাটা 14 তারিখের পরে করব। 6 থেকে 7 বছর চাকরি করার পরে আবার আমাদের যে পরীক্ষায় বসতে হচ্ছে, সেটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে, এবং যারা দুর্নীতিটা করেছিল, যাদের দ্বারা হয়েছিল, তাদের উপরেই কিন্তু আবার দায়িত্বটা দেওয়া হয়েছে। এবারেও যে সেই পরীক্ষাটা কতটা সুষ্ঠুভাবে হবে সেটা নিয়ে যথেষ্ট আমাদের সন্দেহ আছে। 2024-এর 22 এপ্রিল নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ শব্বর রাশেদের ডিভিশন বেঞ্চ 2016 সালে নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করে। ফলে শিক্ষক ও অশিক্ষক কর্মী মিলিয়ে চাকরি যায় 25,753 জনের। সেই রায় বহাল রেখে চলতি বছরের 3রা এপ্রিল পুরো প্যানেলই বাতিলের নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। আমি আজ পর্যন্ত কোনোদিন দুর্নীতি ছিলাম না। 17 এপ্রিল রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট জানায়, শুধুমাত্র যে শিক্ষকরা দাগি বা অযোগ্য হিসেবে চিহ্নিত নন, 31শে ডিসেম্বর পর্যন্ত তাঁদের চাকরি বহাল থাকলো। আপাতত তাঁরা স্কুলে যেতে পারবেন ও বেতন পাবেন। চলতি বছরের 31শে ডিসেম্বরের মধ্যে নতুন করে পরীক্ষা নিয়ে নতুন নিয়োগ শেষ করতে হবে। সেই নির্দেশ মেনে রবিবার নবম দশমের জন্য পরীক্ষা নেবে এসএসসি। পরীক্ষার্থীদের এক্স স্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অপদার্থতার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর একটা দুর্নীতিগ্রস্ত ধান্দাবাদ সরকার, যারা প্রায় 26,000 চাকরি প্রার্থীকে এই বিড়ম্বনার মধ্যে ফেলে দিয়েছে, রাজ্য সরকার চুরি করেছে। এই পরিস্থিতিতে শিক্ষকদের আবার পরীক্ষায় বসা, এটা অন্যায় হচ্ছে। শুধুমাত্র রাজ্য সরকারের হঠকারিতার জন্য, হঠধর্মিতার জন্য এই শিক্ষকদেরকে বারবার পরীক্ষা দিতে হচ্ছে, সীতার অগ্নি পরীক্ষা। যথাসম্ভব তারা ভালো করে পরীক্ষা দেন। তারাও বুঝতে পারছেন, সবাই বুঝতে পারছেন, এসএসসির উপরে ভরসা করা যায় না। চুরি করার জন্য একটা সংগঠন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি করার জন্য একটা সংগঠন, তার উপরে ভরসা করাটা কঠিন। বিরোধীদের কটাক্ষের জবাব দিয়েছে তৃণমূল। কেউ অন্যায় করে থাকে, কে অ্যারেস্ট হয়েছে, কার বিচার চলছে, তারা উচ্ছন্নে যাক, আমরা এর মধ্যে ঢুকছি না। কিন্তু বাকি অংশটা সবাই চাকরি পাক, নতুন যারা আছে চাকরি পাক। কিন্তু এই রাম বাম এবং কং জটিলতা তৈরি করছে। আপনি ভাবুন, একটা ফ্রেশ পরীক্ষা হবে, নতুন ছেলে মেয়ে যারা পরীক্ষা দিচ্ছে,
তাদের পরীক্ষার আগের দিন কেউ মানসিকভাবে ডিস্টার্ব করে, এই বিজেপি করে, কারণ তারা চায় না চাকরি হোক, তারা নতুন ছেলে মেয়ের ভালো চায় না। অ্যাডমিট কার্ডে বারকোড ও প্রশ্নপত্রের সুরক্ষা নিয়ে একাধিক দাবি করেছে স্কুল সার্ভিস কমিশন, কিন্তু এত কিছুর পরও এসএসসির চেয়ারম্যান দাগিমুক্ত পরীক্ষা নিয়ে স্পষ্ট কিছু না বলায় প্রশ্ন উঠছে, বজ্র আঁটুনির মধ্যেই কি ফসকাগিরও রয়ে গেল? কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক ও ময়ূক ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, একাধিক প্রশ্ন রয়েছে, আজকে আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে শুরুতেই বলি, আগামীকাল যারা পরীক্ষা দিতে চলেছেন তাদের প্রত্যেকের জন্য শুভকামনা, এবং বিশেষ করে যেটা বলার যে সবাই যেন মেধার ভিত্তিতে যারা সুযোগ পাবেন তারা যেন মেধার ভিত্তিতে সুযোগ পান এবং যোগ্যতার ভিত্তিতে সুযোগ পান, প্রত্যেক যোগ্যরাই যেন সুযোগ পান এই পরীক্ষা দিতে, কারণ তাদের হাতেই তো আগামী প্রজন্মের ভবিষ্যৎ। আর শিক্ষক শিক্ষিকারা তারাই তো এই সমাজের মেরুদণ্ড, তারাই তো সমাজ গড়ার কারিগর। এবার প্রশ্নে আসি, আমি ফিরদৌসদার কাছে আসবো। ফিরদৌসদা, আগের পরীক্ষা অস্বচ্ছ বলেই তো সুপ্রিম কোর্টের নির্দেশে এই পরীক্ষা হচ্ছে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণেই তো পরীক্ষা দিতে হচ্ছে হাজার হাজার চাকরি হারাদের। একদমই, এবং আজকে আমার সত্যি অবাক করেছে আজকে এসএসসির চেয়ারম্যান যেভাবে প্রশ্ন এড়িয়ে গেলেন। এড়াবেন সেটাই স্বাভাবিক, তার কারণ এখনো পর্যন্ত দাগিদের সম্পূর্ণ তালিকা বের করেননি, অসম্পূর্ণ একটি তালিকা বের করেছেন। গ্রুপ সি গ্রুপ ডিদের দাগিদের তালিকা বের করেননি। গ্রুপ সি গ্রুপ ডির দাগিরা যদি এই নবম দশমে বসে যান, সেটা বুঝবেন কিভাবে যদি তালিকা না বের করেন? দ্বিতীয় কথা যেটা বলেছেন সেটা সাংঘাতিক, বলেছে ফটো এবং সিগনেচার অসম্পূর্ণ থাকলেও তারা পরীক্ষায় বসতে পারবেন। কি করে না, তারা একটা ওই ফটো আইডেন্টিটি কার্ড, ধরুন একটা ভোটার কার্ড বা আধার কার্ড সঙ্গে নিয়ে যাবেন। এখন ভোটার কার্ড বা আধার কার্ডকে মিলিয়ে একজন ধরুন যিনি ইনভিজিলেটর থাকবেন তিনি কিভাবে মেলাবেন? আমি আপনাকে আপনার সুবিধার জন্য একটা অ্যাডমিট কার্ড দেখাচ্ছি জেনুইন ক্যান্ডিডেটের, যে সেই জেনুইন ক্যান্ডিডেটের এরকম ফটো এবং সিগনেচার দেখতে পাচ্ছেন, ফটো রয়েছে, নিচে সিগনেচার, আর নিচে একটা গুরুত্বপূর্ণ কথা লেখা আছে, ইনভিজিলেটর শুড ভেরিফাই দ্য ফটো অ্যান্ড সিগনেচার উইথ অ্যাটেন্ডেন্স শিট। অর্থাৎ অ্যাটেন্ডেন্স শিটে ফটো এবং সিগনেচার থাকবে, তাহলে যার ফটো এবং সিগনেচার এই অ্যাডমিট কার্ডে থাকবে না সেই ব্যক্তি যে ওই অ্যাডমিট কার্ডটা নিয়ে পরীক্ষা দিতে এসছে, আপনি বুঝবেন কি করে? প্রথম কথা, যে ফটো এবং সিগনেচার যদি সঠিকভাবে আপলোড না হয় তাহলে সেটা ইনকমপ্লিট ফর্ম, তাহলে তাকে ওই অ্যাডমিট কার্ড ইস্যু করাই উচিত হয়নি। আর অ্যাডমিট কার্ড যদি ইস্যু করলেন তাহলে ফটো এবং সিগনেচার সেগুলো ঠিক করে নিয়ে তারপরে অ্যাডমিট কার্ড ইস্যু করতে হতো। এই ফাঁকটা কেন রেখে দিলেন? দ্বিতীয় হচ্ছে যে গ্রুপ সি গ্রুপ ডির এখনো পর্যন্ত দাগিদের তালিকা বের করলেন না। সেই গ্রুপ সি গ্রুপ ডি দাগিরা নবম দশমে বসে যান যদি, তাহলে সেই এই নিয়োগ প্রক্রিয়াটিও কলুষিত হবে। দেখুন, সর্বোপরি যারা পরীক্ষা আগামীকাল দিতে যাচ্ছেন তাদের প্রত্যেককে আমার অগ্রিম শুভেচ্ছা রইল, সঙ্গে শুভনন্দনও রইল। তার কারণ হচ্ছে যে একদিকে আপনি বলছেন আমি এই নিয়োগ প্রক্রিয়া কলুষ মুক্ত করব, এখনো পর্যন্ত যে কলুষ যুক্ত যে নিয়োগ প্রক্রিয়া তার দাগিদের তালিকা দিলেন না। আবার বলছেন ফটো সিগনেচার সেগুলোতে একটু এদিক ওদিক থাকলেও তাই কাউকে আপনি ওই ভোটার কার্ড বা আধার কার্ড যে কোনো ফটো আইডেন্টি কার্ড দিয়ে গিয়ে তাকে পরীক্ষায় বসতে দেবেন। ইনভিজিলেটররা কি করে চেক করবে? ওই যে বারকোড বলছেন থাকবে এবং আছেও, এই বারকোডের এই যে বারকোডটাকে অ্যানালিসিস করার জন্য, মানে বারকোডে স্ক্যান করে যে সমস্ত তথ্য ওই ইনভিজিলেটর পেয়ে যাবে, সেরকম ব্যবস্থা প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকবে তো? ফলে এই যে প্রশ্নগুলো থাকছে এই প্রশ্নের উত্তর কিন্তু এসএসসিকে দিতে হবে, এবং এই নিয়োগ প্রক্রিয়া যদি বিন্দুমাত্র আবার কলুষিত করার চেষ্টা করা হয় তাহলে কিন্তু তার পরিণতি ভয়ঙ্কর হবে এবং তার পরিণতি ভোগ করতে হবে। এর আগের চেয়ারম্যানরা যেমনভাবে ভোগ করেছেন একইভাবে ভোগ করতে হবে বর্তমান চেয়ারম্যানকেও, এবং এর আগের মন্ত্রীরা যেভাবে ভোগ করেছেন বর্তমান মন্ত্রীকেও একইভাবে ভোগ করতে হবে। সেটা একদম সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এবং মনে করিয়ে দিয়েছে। একদম প্রশ্ন এড়িয়ে কোনো লাভ হবে না, কারণ আপনি বারবার প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন। একদম, আমি এখান থেকে অর্ণবদার কাছে যাব। একদম ফিরদৌসদা একাধিক প্রশ্নের কথা বললেন, সংশয় রয়ে গিয়েছে কোথায় কোথায় সেটা তিনি তুলে ধরলেন। আমি অর্ণবদার কাছে এখানেই যাব। অর্ণবদা, যে স্বচ্ছতার কথা এসএসসি চেয়ারম্যান তিনি এখন বলছেন আগামীকালের যে পরীক্ষা নিয়ে, 2016 সালের প্যানেলটা কেন বাতিল হয়েছিল আমরা জানি। তখন পরীক্ষার ক্ষেত্রে যদি এই স্বচ্ছতাটা দেখানো হতো তাহলে যারা আজকে চাকরি হারিয়ে বসে আছেন, যাদের জীবন থেকে 9টা বছর জাস্ট নষ্ট হয়ে গেল, তাদের এইভাবে পরীক্ষায় বসতে হতো না। তাদের পরীক্ষায় আজকে বসতে হচ্ছে, তার কারণটা কি? আমি বলছি না, আদালত বলেছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। না, একদমই তাই। কিন্তু এই যে 1806 জনের যে তালিকা স্কুল সার্ভিস কমিশন অলরেডি বার করেছে এবং সেই একেবারে স্পষ্ট নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে যে এই দাগি যে সমস্ত কেইনটেক যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তারা কোনোভাবে বসতে পারবে না, এবং প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি একেবারে মানে যতটা সম্ভব স্বচ্ছতার সঙ্গে
যতটা সম্ভব দায়বদ্ধতার সঙ্গে এখানে এই পরীক্ষাটা নেওয়ার মানে দিকে এগোচ্ছে স্কুল সার্ভিস কমিশন। একটা কথা, এসএসসি এমনি পরীক্ষা হবে, সর্বোচ্চ আদালতকে নির্দেশ দিতে হয়েছে, তারপর দিয়েছে এসএসসি। আমি ঠিক আছে, কিন্তু পরীক্ষাটা তো 7-14 তারিখে, এটা পুরোটাই তো সুপ্রিম কোর্টের নির্দেশেই হচ্ছে, এবং সুপ্রিম কোর্টের নির্দেশে যেভাবে মানে যে নির্দিষ্ট তারিখের মধ্যে এই পুরো জিনিসটা সম্পন্ন করতে বলা হয়েছে, স্কুল সার্ভিস কমিশন সেভাবেই এগোচ্ছে। এবং সেক্ষেত্রে যথাসম্ভব, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, যথাসম্ভব স্বচ্ছতা এবং যতটা পারা যায় দায়বদ্ধতা সেটা কিন্তু বজায় রেখে, এবং সেই সব রকমের টেকনিক্যালিটিগুলোকে বজায় রেখেই কিন্তু এই পরীক্ষাটা নেওয়ার দিকে যাওয়া হচ্ছে। একটু আগে মানে শামীম আরেকটা কথা বললেন, সেটা হচ্ছে বারকোড। বারকোডটাকে স্ক্যান করা খুব কঠিন কিছু নয়, কারণ হচ্ছে যে ওখানে ওই প্রত্যেকটি যে সেন্টার, সেই সেন্টার যিনি ইনচার্জ থাকবেন তার কাছে তার যে মানে ফোন, সেই ফোনেই কাজটা করা যাবে, এবং সেটা তো ওই স্ক্যান করেই বেরিয়ে যাবে, তথ্যগুলো রয়েছে, সেই তথ্যগুলো সমস্ত রয়েছে, এবং সেই তথ্যগুলো সেখান থেকেই পাওয়া যাবে। আর সামান্য নমিনাল কিছু ক্যান্ডিডেটের ক্ষেত্রে হয়তো এখানে আপলোডেড হয়নি, সেই সংখ্যাটা খুবই কম, কারণ কালকে 3,26,000-27,000 মতন অন্নবাবু বলেছেন। এবার বলি, আমি এটাই বলি, দেখুন আমি আগে বলি, না জাস্ট এটা ক্লারিফাই করে দিই, না হলে অর্ণববাবু বলছেন যে এর ছবি রয়েছে এবং সিগনেচার রয়েছে, তাই সেই জন্য এই বারকোডটা রিড করা যাবে না। তাহলে কোন বারকোডটা রিড করা যাবে? শুনে রাখুন, ভালো করে না 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 না, একজনে থাকবে কেন? ইনকমপ্লিট ফর্ম হতে পারে। আমি সদস্যদের কাছে আসি, না প্রশ্ন একদম যে একজনও থাকবে কেন, আর দুই ফিরদৌস আসবো আপনার কাছে। গ্রুপ ডি দাগিদার তালিকা কেন প্রকাশ করলেন না? তারা যদি পরীক্ষায় বসে যায়, এই দায় কে নেবেন? হচ্ছে এই পরীক্ষা, এটা একদম নির্দিষ্ট করে স্পষ্টভাবে বলে দিলেই তো সব সমস্যার সমাধান হয়ে যেত। যদি চাল কাকড় যেমন আলাদা করার কথা যদি বলে দিতে পারতো এসএসসি। আমি একদম সজলদার কাছে আসবো। সজল তো এত আশঙ্কা করছেন, এই তো একেবারে স্কুল সার্ভিস কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে, কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে প্রত্যেকটা কেন্দ্রগুলোতে, এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বলছেন যে স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নেওয়া হচ্ছে। মুখ্য সচিব আজকে বৈঠকে বসেছেন, জেলা প্রশাসনকে দায়িত্ব নিতে বলেছেন। সুতরাং সংশয়ের জায়গা কি আদৌ থাকলো? না, কোনো সংশয় নেই। এরা যখন আছে তখন সংশয়ের কোনো অবকাশ নেই, দুর্নীতি হবে এটা নিশ্চিন্ত। আমি একটা কথা বলি, প্রথম কথা হচ্ছে ব্যাপারটা অনেকটাই তালমিজরির বিজ্ঞাপনের মতন, ছবি ও সই মিলিয়ে দেখে নেবেন। আমি বলছি অর্ধেকের ছবি আছে, অর্ধেকের সই আছে, কেন এটা হবে? থাকলে সবার থাকবে, নয়তো থাকবে না। আরেকটা অর্ণবদা বলছেন আমি দায়িত্ব নিয়ে, তুমি দায়িত্ব কোত্থেকে পেলে দাদা? আপনার তো দায়িত্ব পাওয়ার কথা নয়, আপনি তার মানে এসএসসির ভেতরে ঢুকে আছেন, আর নয়তো আপনি এসএসসির কোনো না কোনো দুর্নীতির খবর জানেন। আপনি বললেন যে খুব কম, আপনি তো শুরু করছেন দুর্নীতির দিক থেকে, বলিনি দুর্নীতির দিক থেকে শুরু করছেন, আমি বলছি আমি স্বচ্ছতার দিক থেকে বললাম। আপনি নিশ্চিন্তে বললেন দায়িত্ব নিয়ে, আপনি এই দায়িত্বটা পেলেন করতে, আপনার তো দায়িত্ব পাওয়ার কথা নয়। আমি শামীমের একটা কথা আর আমি একটু অপোজ করব না, অর্ণবের বিরুদ্ধে যে অভিযোগ করলেন, অবশ্যই সজলদা যে অভিযোগ করছেন আমি রিঅ্যাকশন নেব, কিন্তু অর্ণব একটা কথা বলি, আজকে এই দুর্নীতির প্রসঙ্গটা, স্বচ্ছতার প্রসঙ্গটা উঠছে কেন? এই প্রশ্নচিহ্ন বড় বড় ভাবে সামনে আসছে কেন? কারণ বেলাগাম দুর্নীতি হয়েছে। আমি বলছি যে পরিণতি ভোগ করতে হবে এসএসসি চেয়ারম্যানকে। নো, সে দুর্নীতি করবে, জেলে যাবে, ভেতরে থাকবে, কিছু যায় আসে না। এই যে 5 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দেবে, আসলে ভোগ করতে হবে তো তাদের। আমি বলছি এই পরীক্ষা কখনো স্বচ্ছতার সঙ্গে হতে পারে না। যদি 26,000 চাকরি পেয়ে যায়, তাহলে আপনাকে জানতে হবে যে এই 5 লক্ষ ছেলেমেয়ের মধ্যে একটা বিরাট অংশ বঞ্চিত হলো। আবার যদি এই 26,000 ছেলেমেয়ের মধ্যে একটা বড় অংশ চাকরি না পায়, তাহলে তো তাদের সাথে অন্যায় হলো। আমি বলি, আমরা রামায়ণে মা সীতাকেও দেখেছি, তিনি 2বার অগ্নি পরীক্ষা দিতে রাজি হননি। এই ছাত্রদের বাধ্য করা হচ্ছে যে বারবার পরীক্ষা দিতে হবে, তারা সৎ, তারা যোগ্য হওয়া সত্ত্বেও। অর্ণবদার কিছু সাগরেদ তারা চুরি করে
চাকরি পেয়েছে আর তাদের দায় ভোগ করতে হচ্ছে সাধারণ ছেলে মেয়েদের। এর শাস্তিটা কবে হবে? আমি প্রথমেই বলবো সজলদা শুরু করছেন দুর্নীতির দিক থেকে। আমি তো বললাম কেন হবে 1806 জনের যে তালিকা, সেই তালিকা তো তারা দিয়েছেন এবং সেই তালিকা দিয়েছেন। শুধু নয়, আমি বলছি যে এই জন্যই এবার এতটাই চেষ্টা করা হয়েছে জিনিসটাকে যাতে এই ধরনের কোনো রকম দুর্নীতি তৈরি না হয়। আপনি শুরুটা করছেন দুর্নীতি দিয়ে কেন? আপনি কেন উল্টো দিক থেকে ভাবছেন? 100 বার আপনি কি ফেলি সজলদা, আপনি কি চাইছেন না পরীক্ষাটা হোক? আপনি চাইছেন পরীক্ষাটা হোক? কে চাইছে না? তৃণমূল বিজেপি এই চাপানুতরের মধ্যে আগামীকাল যে ব্যবস্থা নেওয়া হচ্ছে, একেবারে কড়া নির্দেশ যেটা এসএসসির তরফ থেকে দেওয়া হয়েছে, ঠিক কি প্রস্তুতি, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? আশুতোষ কলেজ একটি পরীক্ষা কেন্দ্র, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়। দেখা ঐশী। একেবারে দেখো, সুষ্ঠুভাবে স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নেওয়ার জন্য যে প্রস্তুতি তা কিন্তু একেবারে তুঙ্গে। আমরা 636টি কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্র আশুতোষ কলেজে এই মুহূর্তে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ শেষ মুহূর্তের যে প্রস্তুতি, প্রত্যেকটি বেঞ্চে যেভাবে বিষয় এবং তাদের রোল নাম্বার যারা পরীক্ষা দিতে আসবেন পরীক্ষার্থীদের, সেই বিষয়টি কিন্তু লেখা রয়েছে। এই পরীক্ষা কেন্দ্রের এই রুমে দেখা যাচ্ছে বেঙ্গলি অর্থাৎ বাংলা বিষয়ের পরীক্ষা হবে। এখানে প্রিন্সিপাল স্যার নিজে খোদ তদারকি করছেন সম্পূর্ণ বিষয়টা এবং 8টা বেজে যাওয়ার পরেও তিনি নিজে রয়েছেন কলেজে। তাকেই জিজ্ঞেস করবো শেষ মুহূর্তের প্রস্তুতি কতটা জোর কদমে চলছে। আমরা আজকের পুলিশ অফিসারের সঙ্গে মিট করেছি, আলোচনা করেছি এবং তারা এসেছিলেন বিকেলবেলা, সেগুলো কমপ্লিট হয়েছে। আমাদের নিজস্ব সিকিউরিটি যারা, তাদেরকেও তাদের সঙ্গেও মিটিং করেছি, সেটাও শেষ হয়ে গিয়েছে। সিট পেস্টিংও 7টায় শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আমি নিজে প্রত্যেকটি ঘর ঘুরে দেখছি যে ঠিক মতো হয়েছে কিনা। এটাই আমাদের লাস্ট রুম। এটা রুম নম্বর 30। এখানে বাংলার স্টুডেন্টরা পরীক্ষা দেবে, তো সেগুলো আমি আজকে দেখে নিলাম, সব ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছ প্রিন্সিপাল স্যার মানস কবি নিজে দেখছেন এবং তার সঙ্গে তোমায় জানিয়ে রাখি যে পরীক্ষা কেন্দ্রে ঘড়ি এমনকি ক্যালকুলেটর নিয়েও কিন্তু প্রবেশ নিষেধ। সে কারণে দেখতে পাচ্ছ প্রত্যেকটি ক্লাসরুমে ঘড়ির বন্দোবস্ত করা হচ্ছে যাতে পরীক্ষার্থীরা যারা পরীক্ষা দিতে আসবেন তারা সময় দেখতে পান এবং সময় সম্বন্ধে অবগত হতে পারেন। এবং তারই সঙ্গে তোমায় আরেকবার দেখাতে বলবো দিব্যেন্দু সিংহকে ছবিটা, যে এখানে কিন্তু প্রত্যেকটি বেঞ্চে অর্থাৎ এই লম্বা বেঞ্চগুলোতে 2 জন পরীক্ষার্থী বসতে পারবেন। তার জন্য কিন্তু তাদের যে নির্দিষ্ট রোল নম্বর অর্থাৎ যে বসতে পারবে তার রোল নম্বর এবং যে বিষয়ে তিনি পরীক্ষা দেবেন বাংলা, সেই পরীক্ষার বিষয় পর্যন্ত এখানে লেখা রয়েছে। এবং এই মুহূর্তে দেখতে পেলে যে একদম প্রস্তুতি কিন্তু তুঙ্গে রয়েছে আগামীকাল নিরপেক্ষ এবং স্বচ্ছভাবে সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য। এটাই বড় চ্যালেঞ্জ এসএসসির কাছে। অবশ্যই সেটা হয় কিনা আমাদের নজর থাকবে সারাদিন সেদিকে। ধন্যবাদ তোমায় এই মুহূর্তে। দেখুন, মেধার ভিত্তিতে যারা চাকরি পেয়েছিলেন ফের যোগ্যতা প্রমাণ করতে পরীক্ষা দিতে হবে তাদের। কিন্তু পরীক্ষার আগে শেষ বেলাতেও দাগিদের প্রসঙ্গে স্পষ্ট কোনো উত্তর দিতে পারলেন না এসএসসির চেয়ারম্যান। আর এ নিয়েই রাজনৈতিক তরজা তুঙ্গে। দেখুন, আপনারা তো ধরুন তালিকা প্রকাশ করেছেন না, ওইটা নিয়ে না আজকে আলোচনাও করব না, প্রশ্নও করবেন না দয়া না। আমি জানি সুপ্রিম কোর্টের অবজারভেশন আমি পড়েছি। স্কুলের নিয়োগে সীমাহীন দুর্নীতির কারণে 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি গেছে। অযোগ্যদের জন্য রাস্তায় বসতে হয়েছে যোগ্যদের। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পর শেষমেশ দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করতে বাধ্য হয়েছে স্কুল সার্ভিস কমিশন। বাতিল করা হয়েছে তাদের অ্যাডমিট কার্ড। আর এত কিছু হওয়ার পরও যখন রবিবার চাকরিহারা যোগ্যরা ফের যোগ্যতা প্রমাণের জন্য অগ্নি পরীক্ষায় বসতে চলেছেন, তখন পরীক্ষার ঠিক আগের দিনও দাগিদের প্রসঙ্গে স্পষ্ট কোনো উত্তর দিতে পারলেন না এসএসসির চেয়ারম্যান। সুপ্রিম কোর্ট বলেছে যে কোনোভাবে কেউ দাগি এখানে বসে না। এই প্রশ্নের আজকে আমি আলোচনাটা 14 তারিখের পরে করব। এটা এখানে আজকে জানানোর জন্য দরকার নেই। আমাদের ওয়েবসাইটে যেটুকু আছে সুপ্রিম কোর্টের নির্দেশ যা আছে সেটা সবাই জানেন, সেই মেনেই তারা বসবেন, আসবেন। এই ব্যাপারে আমাদের এই ব্যাপারে আমরা আজকে আলোচনা করব না। এই যে নতুন পরীক্ষা হতে যাচ্ছে বা নতুন একটা নিয়োগ প্রক্রিয়া হতে যাচ্ছে, এটাই আবার নতুন করে দুর্নীতি যে হবে না তার যেমন কোনো গ্যারেন্টি নেই। আমরা চাইবো স্বচ্ছ নিয়োগ হোক এবং যোগ্য যারা তারা ন্যায় বিচার পাক। কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট দাগিদের সুযোগ দেওয়ার প্রশ্নে বারবার আদালতের তীব্র ভর্ৎসনার মুখে পড়েছে স্কুল সার্ভিস কমিশন ও রাজ্য সরকার। শেষমেশ সুপ্রিম কোর্টের চাপে 1806 জন দাগির তালিকা প্রকাশ করতে হয়েছে এসএসসিকে। গত বৃহস্পতিবারও সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ মন্তব্য করে, এরা কোন ধরনের নয়নের মণি ছেলে মেয়ে যে এই দাগিদের হয়ে আদালতে সওয়াল করছেন অ্যাডভোকেট জেনারেল।
ওয়েমারে কারচুপি করে আপনারা প্রার্থীদের জীবন নষ্ট করে দিয়েছেন, এখন আপনারা আবার দাগী প্রার্থীদের হয়ে আবার সুযোগ দিচ্ছেন। সেদিনই কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী দাগীদের অ্যাডমিট কার্ড দেওয়া প্রসঙ্গে বলেন, এই ভুলের জন্য কমিশনের আধিকারিকদের কেন কাঠগড়ায় তোলা হবে না। তবে শনিবারই প্রথম নয়, এর আগেও যোগ্য অযোগ্য প্রশ্নে স্পষ্ট সিদ্ধান্ত নিতে পারেননি এসএসসির চেয়ারম্যান। যারা বেআইনি, যারা অযোগ্য, বাকি সবাই যোগ্য। দেখুন, আমাদের যা রেকমেন্ডেশন গেছে তার মধ্যে আমরা চিহ্নিত করেছি এদের, বাকিরা যোগ্য। এবারে যদি কোনো নতুন তথ্য প্রমাণ না আসে বা আপাত দৃষ্টিতে এই মুহূর্তের তথ্যে দাঁড়িয়ে তারা যোগ্য, বাকি সবাইকে যোগ্য বলতে আপনি তো তাহলে পাচ্ছেন না। এটা কখনো সার্টিফাই করা যায় না। সবাইকে আমি তো চেক করে দেখিনি, তাদের ওএমআর কি আমি বাকি 19,000-এর বা বাকি 23 লক্ষের ওএমআর চেক করে দেখেছি। স্কুল সার্ভিস কমিশন অতীতেও এটাও স্পষ্ট করে বলতে পারেনি যে বাকিরা যোগ্য, যারা অযোগ্য তাদের বাদ দিয়ে বাকিরা যোগ্য। এই যোগ্য অযোগ্য পৃথকীকরণ স্পষ্ট করে না করার জন্যই, চাল আর কাকরকে আলাদা করতে না পারার জন্যই কিন্তু গোটা প্যানেল বাতিল হয়েছে। কোর্ট বারে বারে বলেছে তাহলে বাকি যারা নট ইয়েট ফাউন্ড টেন্টেড তারা কি যোগ্য? এসএসসি বলতে পারেনি তারা যোগ্য বলে। ফলে সেই অযোগ্য এবং অস্বচ্ছ দুর্নীতির সঙ্গে প্রাতিষ্ঠানিকভাবে যুক্ত এসএসসি, তাদের পরীক্ষা কতটা ফ্রেশ হবে, ঠিকমতো যাচাই হবে নাকি আবারও ঘুরপথে টাকার খেলা হবে, এই সন্দেহটা মানুষের থাকছে। এসএসসি চেয়ারম্যান আমি মনে করি যে রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করে চলছে, অতএব এর দ্বারা সত্য কোনো তথ্য বেরোনো সম্ভব নয় এবং যে তালিকা যেটা অযোগ্যের বেরিয়েছে এই তালিকাকে আমরা স্বীকার করি না। যদিও গোটা বিষয়টা থেকে দূরত্ব বজায় রেখে স্কুল সার্ভিস কমিশনের কোর্টে বল ঠেলেছে তৃণমূল। এসএসসি পরীক্ষা নিচ্ছে, গোটা বিষয়টা দেখছে এসএসসি, সেখানে রাজনৈতিক দলের তরফ থেকে কোনো মন্তব্য রাখতেই চাই না। নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় রবিবার নবম দশম শ্রেণীর জন্য পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশন। কৃষ্ণেন্দু অধিকারী, হিন্দোল দে, ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি এখান থেকে সলিল ভট্টাচার্যর কাছে যাব। সলিল দা, একটা বিষয় দেখুন, প্রায় দাগীদের প্রায় 78%ই এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করেছিলেন। তো সেক্ষেত্রে এসএসসিকে বাতিল করতে হয়েছে মোট অ্যাডমিট কার্ড 2160টি, তাও সুপ্রিম কোর্টের চাপে। কিন্তু সেখানেও এসএসসি কেন এটা স্পষ্ট করে বলতে পারছে না যে আগামীকালের পরীক্ষায় একজনও দাগী কেউ থাকবে না, পরীক্ষার 24 ঘন্টাও আর বাকি নেই, আর কয়েক ঘন্টা বাকি। আমরা এর আগেও দেখেছিলাম এসএসসি স্পষ্ট করতে পারেনি বলে গোটা প্যানেলটা বাতিল হয়ে গেছিল। না দেখো, খাজনার থেকে তো বাজনা বেশি হচ্ছে, এত দেখেই বোঝা যাচ্ছে। তোমার সাংবাদিক যখন জিজ্ঞেস করছেন সিদ্ধার্থ মজুমদারকে যে যারা অযোগ্য বলে ডিক্লেয়ার করেছে তাহলে বাকিরা সবাই যোগ্য, তো এটা বলুন আপনি। বলে দেখুন, সেটা তো বলা যাবে না, যদি আবার নতুন কোনো তথ্য আসে, আবার সুপ্রিম কোর্ট আবার বলবে, উনি আলোচনা করবেন 14 তারিখের পর। 14 তারিখের পরে আবার যদি নতুন তথ্য সেটা নিয়ে আবার গবেষণা আবার নতুন আবার 15টা লিস্ট বার করবে। দেখো, সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করছে কারা করছে? সব ওয়েব যারা সদস্য আছে, শাসক দলের যারা আছে, তথাকথিত অটোনোমাস বডি এসএসসি যারা আছে। 20 নম্বর পয়েন্টে সুপ্রিম কোর্ট বলেছে দ্য এন্টায়ার সিলেকশন প্রসেস ইজ ভিসিয়েটেড and fraud on a large scale with attempted cover up is beyond repair and partial redemption. আর কি বলতে হবে বলো তো? নির্লজ্জ বেহায়া না এরা, বলছে যে আপনার লজ্জা করে না? কি কাদের বাঁচাবার জন্য আপনি অ্যাডভোকেট জেনারেলকে দিনের পর দিন হাইকোর্টে নামাচ্ছেন বসে? কোটি কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্টে লড়াই করছেন, আবার বড় বড় লেকচার মারছেন, বড় বড় কথা বলছেন, আর বলছেন এই করেছি সেই করেছি, অমুক করেছি তসুক করেছি, কত রকম কথা গপ্প বলে যাচ্ছেন সমানে। দেখো, আবার কিন্তু বলছি আমি তোমাকে, আমি চাই না যে নতুন কোনো স্ক্যাম আসুক, কোনো মানুষ চায় না, কিন্তু দেখবে তোমার টেন্টেড ক্যান্ডিডেটসও বেরোবে এবং দেখবে ইট উইল গিভ অ্যানাদার বার্থ অফ অ্যানাদার ফার্দার স্ক্যাম অ্যান্ড ক্রাইম। কেন এই আশঙ্কার জায়গাটা তৈরি হচ্ছে কেন সলিলদা? কেন এই জন্য তৈরি হচ্ছে, আজকের পরীক্ষার 24 ঘন্টা আগেও এসএসসির চেয়ারম্যান বলতে পারছেন না যে অযোগ্যদের লিস্ট আমরা আইডেন্টিফাই করেছি, বাকিরা সকলে যোগ্য। কেন বলতে পারছেন না? কেন আজকে শিক্ষামন্ত্রী বলতে পারছে না? কেন আজকে এসএসসি বলতে পারছে না? এবং যারা দুর্নীতি করেছে, যারা দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ অ্যাটেম্পটেড কভার আপ করেছে, তারা পর্যন্ত বলতে পারছে না। তারা কি করে বলবে বলো? কেন একটা ইন্ডিপেন্ডেন্ট একটা বডি দিয়ে
তার মধ্যে জুডিশিয়ারি রেখে আরও 5টা শিক্ষাবিদকে রেখে কেন এই পরীক্ষাটা কন্ডাক্ট করানো হলো না? আফটার 9 ইয়ার্স, অলমোস্ট 1 ডিকেড আবার একটা পরীক্ষা হচ্ছে। এরপরে যদি আবার স্ক্যাম বেরোয়, বলো তো এই যে ছাত্রছাত্রী বা শিক্ষক শিক্ষিকা যারা আগে দিয়েছিল 9 বছর আগে, 7 বছর ধরে তারা শিক্ষকতা করার পরে কি অবস্থা, তারা বাড়িতে মুখ দেখাতে পারছে না, লোককে মুখ দেখাতে পারছে না, সন্তানদের মুখ দেখাতে পারছে না, ছাত্রছাত্রীর কাছে মুখ দেখাতে পারছে না, কি করবে তারা? এবং তারপরে দেখবে 40% লোক সিলেক্টেড হলো না। কি অবস্থা বলো, তারা কোথায় যাবে অ্যাট দিস পয়েন্ট অফ এজ? এর থেকে তোমার দুর্ভাগ্যজনক, এর থেকে দুর্ভাগ্যের কি আছে? আর এই চাকরিহারাদের কি না খেতে হয়েছে, লাঠি কি না জুটেছে, শুধু চোখের জল না, সেটাও যথেষ্ট নয়, আবার তাদের পরীক্ষায় বসতে হচ্ছে। দেখুন এসএসসি কেন কোনো দাগি থাকবে না এই পরীক্ষায়, সেটা উত্তর দিতে পারলেন না। এই নিয়ে একেবারে আলোচনা হচ্ছে যখন, একটু মনে করিয়ে দেবো, একজন যোগ্য শিক্ষকেরও তো চাকরি যেত না যদি স্কুল সার্ভিস কমিশনের বর্তমান চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি এটা স্পষ্ট করে বলে দিতে পারতেন যে তাদের দেয়া বা সিবিআইয়ের দেয়া চিহ্নিত অযোগ্যদের বাদ দিয়ে যারা রয়ে গেলেন সেই শিক্ষকরা প্রত্যেকে যোগ্য। কিন্তু একথা না রাজ্য সরকার, না এসএসসি কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে বা ডিভিশন বেঞ্চে বা সুপ্রিম কোর্টে একবারও বলতে পারলো না। আমি এখানে শতরূপের কাছে আসবো। শতরূপ, তৎকালীন বিচারপতি তিনিও তো বলেছিলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যে এসএসসি নয় কোনো একজন স্বাধীন নিরপেক্ষ সংস্থাকে দিয়ে পরীক্ষা নেওয়া হোক। 100বার দেখুন, এই দাবি যে কোনো সুস্থ মানুষ করবেন, এটা আমরাও বলেছিলাম, এবং এটা ঘটনা পশ্চিমবাংলার একজন মানুষও এটা মনে করেন না, মনে করতে পারেন না যে আজ থেকে কয়েক বছর আগে যারা চোর ছিল তারা এখন যে কোনো কারণেই হোক সাধু হয়ে গিয়ে থাকবে। একটু আগে একটা কথা হচ্ছিল না যে এটা ওই অ্যাডমিট কার্ডে বারকোড আছে, কী করে আমরা স্ক্যান করতে পারবো ইত্যাদি ইত্যাদি। আমার সত্যিই মনে হয় যে অ্যাডমিট কার্ডে বারকোডের বদলে একটা কিউআর কোড থাকলে ভালো হতো, যাতে কিনা যার যার চাকরি দরকার একদম হলে বসে কিউআর কোড স্ক্যান করে ওখান থেকে টাকা পাঠিয়ে দিতে পারে তৃণমূলকে। ওই হলে বসে ফেসলা হয়ে যেত যে কে চাকরি পাবে আর কে চাকরি পাবে না, না হলে প্রত্যেকবার এই সার্কাসটা হবে। আমরা সবাই চাই স্বচ্ছভাবে, আমরা সবাই চাই পরীক্ষাটা হোক, কিন্তু এটা ঘটনা চোরেদের হাতে সেই স্বচ্ছতা সম্ভব না। অর্ণবদা খুব ভালো মানুষ, উনি বললেন যে তোমরা সার্কাসের কথা বলছো, কুণাল ঘোষ বলছেন তোমরা জটিলতা তৈরি করছো এবং বিজেপির সঙ্গে মিশে। চুরির দায় 3.5 বছর জেল খাটাটা চোর যদি ঠিক করে কোন পরীক্ষাটা স্বচ্ছ আর কোনটা অস্বচ্ছ, এর থেকে বোঝা যায় এই পরীক্ষাটার এর থেকে বড় সার্টিফিকেট আর কিছু হতে পারে না। অর্ণবদা খুব ভালো মানুষ। মুখ্যমন্ত্রীর কথাও তো আমরা শুনেছি, তিনি বারবার এই কথা বলেছেন যে বামেরা মামলা করে এই নিয়োগ প্রক্রিয়া আটকে দিয়েছে, বিরোধীরা মামলা করে এই নিয়োগ প্রক্রিয়া হতে দিচ্ছে না। যদি মমতা বন্দ্যোপাধ্যায় এখন মাস্টারশ্রী কৃপায় আগামী 100 বছর মুখ্যমন্ত্রী থাকেন, তাহলে জানবেন 100 বছর বাংলা এটা হবে যে মমতা ব্যানার্জির জন্য চুরি হবে আর বামেদের জন্য মামলা হবে, তাতে যার যা করার আছে করে নিক। যাক, এবার আমি জাস্ট আমার কথাটাকে শেষ করছি এইটা বলে। প্রথম দেখুন, অর্ণবদা খুব ভালো মানুষ, উনি বললেন যে উনি দায়িত্ব নিচ্ছেন, কিন্তু কথাটা আপনাকে দায়িত্বটা দিচ্ছেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নিজে, যেখানে পার্থ চ্যাটার্জির চুরির দায়িত্ব নেয় না, কোটি কোটি টাকা খাটের তলা থেকে বেরোনোর পরে যেখানে মুখ্যমন্ত্রী বলেন যে আমি কিছু জানি না, আমি কিছু বলতে পারবো না, যা করার পার্থ করেছে, তাহলে আপনাকে দায়িত্বটা দিল কি? আপনি দায়িত্ব পেলে আমরা সবাই নিশ্চিন্ত হতাম যে আপনার হাতে খারাপ কাজগুলো হতো না, কিন্তু আপনার হাতে দায়িত্ব নেই। দায়িত্ব আছে যাদের হাতে, তারা একেবারে আইএসআই ছাপমারা চোর। আর আমার শেষ কথা এখানে বলছি, দেখুন ব্যাপারটা কি আপনারাই বললেন এবং এটা আমরা সবাই জানি, 2160টা অ্যাডমিট কার্ড তো বাতিল করেছে এসএসসি এইবারও সুপ্রিম কোর্টের ধাতানি খাওয়ার পরে, কিন্তু লিস্টে নাম বেরিয়েছে কতগুলো, 1800 কতগুলো, তাই তো? বাকি নামগুলো কোথায় গেল? এবং আপনাদের আমি মনে করাই যে এই যে লিস্টটা বেরিয়েছে আপনারা সবাই জানেন, লিস্টে ওই লিস্ট এ বলে নামগুলো, লিস্ট 1 বলে নামগুলো বেরিয়েছিল, তাই তো? তার মানেটা কি? এরপর লিস্ট 2, লিস্ট 3, লিস্ট 4 থাকবে বলেই যে কোনো মানুষ মনে করবে তাদের 2টো নাম থাক, 5টা নাম থাক, পরের লিস্টগুলো আসার কথা ছিল। আজকে অবধি সেই লিস্টগুলো এলো না, কালকে পরীক্ষা। তার মানেটা কি আছে? তার মানে পরিষ্কার সরকার কিন্তু এই জায়গাটা তৈরি করে রাখছে যাতে কালকে আবার কোনো একজন বঞ্চিত প্রতারিত আদালতে গিয়ে বলেন যে তার এই পরীক্ষাটাও তার মানে টেন্টেড ক্যান্ডিডেটরা বসেছে। আর আমি দেখুন এখানে আপনাদের বলি, জাস্ট বৃষ্টি মুখার্জি, আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাগ্নি বীরভূমের বৃষ্টি মুখার্জি গ্রুপ সিতে তার চুরির চাকরি প্রমাণিত, কোনো অভিযোগ নয়, একদম কোর্টের রায় তার চাকরি গেছে, যেরকম পরেশ অধিকারীর মেয়ে তেমন মমতা ব্যানার্জির ভাগ্নি, তার নাম গ্রুপ সিতে। সেই কারণেই কি গ্রুপ সি টেন্টেড তালিকা বার করলো না? কি হবে আজকে যদি গ্রুপ সি গ্রুপ ডির কোনো টেন্টেড, যাকে একদম কোর্টের নির্দেশে আছে যে এরা পরীক্ষায় বসতে পারবে না, গ্রুপ সি গ্রুপ ডি যদি আজকে আবার 9-10 পরীক্ষায় বসে, দায়িত্বটা কে নেবে? এই প্রশ্নগুলো জায়গা ছেড়ে রেখে অবশ্যই শতরূপ যে প্রশ্ন তুললো রিঅ্যাকশন নেব, কিন্তু তার আগে এই মুহূর্তে একটি আপডেট এসে পৌঁছেছে, আপনাদের জানিয়ে রাখি ঠিক 48 ঘন্টা আগে আপনারা জানেন রাজ্যের বিরোধী দলনেতা তিনি প্রশ্ন তুলেছিলেন এবং অভিযোগ করেছিলেন মারাত্মক যে প্রশ্ন বিক্রি হচ্ছে এসএসসি পরীক্ষার আগে। কাল এসএসসি পরীক্ষা, তার কয়েক ঘন্টা আগে ফের প্রশ্ন বিক্রির অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কি অভিযোগ করছেন? কাল ত্রুটিযুক্ত পরীক্ষা হবে, 152 জন দাগিকে অ্যাডমিট দেওয়া হয়েছে। মারাত্মক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী, 152 জন দাগিকে অ্যাডমিট দেওয়া হয়েছে, তাদের মধ্যে মুখ্যমন্ত্রীর আত্মীয় রয়েছে। কি বলেছেন শুভেন্দু অধিকারী দেখুন। ত্রুটিযুক্ত পরীক্ষা
152 জন টেন্টেডকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে। এর মধ্যে মুখ্যমন্ত্রীর আত্মীয় আছে। 1958 জন শিক্ষক শিক্ষিকা টেন্টেড, সবাই জানে, আমরাও জানি, তালিকাও জানে। 1806-এর নাম ঘোষণা করেছে, আর 152 জন টেন্টেডকে পরীক্ষায় বসাচ্ছে। ত্রুটিযুক্ত পরীক্ষা, প্রশ্ন বিক্রি হয়েছে, প্রশ্ন বিক্রি হচ্ছে, এবং কালকেও সেন্টার প্রতি অর্থের বিনিময়ে তৃণমূলের লোকেরা সাথে পুলিশকে নিয়ে একটি প্রহসনের পরীক্ষা 9 বছরের পরে করতে চলেছেন। এর ফল অশ্বডিম্ব হবে। নিয়োগ দুর্নীতিতে দাঁড়ান মমতাকে, একটাই স্লোগান, প্রতি বছর এসএসসি হবে, প্রতি বছর প্রাইমারি হবে, ওএমআর সিটে পরীক্ষা হবে, ওএমআর পদ্ধতি চালু হবে, কার্বন কপি বাড়ি নিয়ে আসবেন, আনুন বিজেপিকে। শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনারা শুনলেন, উনি কি অভিযোগ করছেন, আমি রিয়াকশন নেব। অর্ণবদা, উনি বললেন ওএমআর শিটে পরীক্ষা হবে, ওএমআর শিটেই পরীক্ষা হচ্ছে, কার্বন কপি দিয়ে দেওয়া হবে, সমস্ত কিছু দিয়ে দেওয়া হবে। উনি যে কথাগুলো বলছেন পরীক্ষা কিন্তু সেভাবেই হবে। এবার এই যে উনি এটা তুলে দিলেন কথাটা একটা প্রায় হাওয়ায় ভাসিয়ে দেওয়ার মতন করে, টাকা নেওয়া হচ্ছে, এই হচ্ছে, এই সমস্ত কথাগুলো, এই কথাগুলো বলার কোনো মানে আছে? কে গ্রেপ্তার হয়েছে? মেদিনীপুর থেকে গ্রেপ্তার হয়েছে যে লোকটি, সে তো বিজেপির একজন কর্মী। সে এইরকম একটা ভুয়ো ফেক একটা পোস্ট দিয়েছিল, যে পোস্টের মাধ্যমে সে এই ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছিল। যখন এরকম ভাবে একেবারে সুপ্রিম কোর্টের বার্গিক অনুযায়ী নির্দিষ্ট দুটো দিনে পরীক্ষাটা নেওয়া হচ্ছে, তখন এই পরীক্ষার মানে যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা মাঝখান থেকে এইভাবে বিভ্রান্তি তৈরি করা মানে কেন? কে চাই সেটা বন্ধ করতে? কেন বন্ধ করতে চাইছেন? পশ্চিমবাংলাতে এই এসএসসি হবে, টেট হবে, এটা এমনি একটা স্বাভাবিক প্রক্রিয়া ছিল। এখন সুপ্রিম কোর্ট, ইউনাইটেড নেশনস, এত কিছু লাগছে কেন? আর কথা আগে অর্ণবদা বলেনি, প্রশ্ন করেছে শত। আমি তার আগে শেষ করিনি। এই যে যিনি গ্রেপ্তার হয়েছেন তিনি কে? তিনি বিজেপির একজন কর্মী, তিনি কালকে গ্রেপ্তার হয়েছেন এবং তিনি এই ধরনের বিভ্রান্তিগুলো ছড়ানোর চেষ্টা করেছেন। এই কথার কোনো মানে হয় না। এই যে কথাটা যে বলছেন যে এইরকম হয়েছে, মুখে ভাসিয়ে দিচ্ছে এটা কথা। আরে তুমি তো হচ্ছেন একজন দায়িত্ববান, একজন বিরোধী নেতা। তার মধ্যেই তো বিজেপি নেতা গ্রেফতার হয়ে গেলেন। অভিযোগ করছেন আচ্ছা, বৃষ্টি মুখার্জি, যার নাম্বার 7 থেকে বাড়িয়ে 55 করা হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে, তার কাছ থেকে মাইনে ফেরত, টাকা ফেরত দিতে হবে। মমতা ব্যানার্জি কি সেই বন্দোবস্ত করেছে? কেন বৃষ্টি মুখার্জিদের টাকা ফেরত হচ্ছে না? টাকা বাড়বে, মাইনে বাড়বে। অভিযোগ করেছেন, সজলদার রিঅ্যাকশন নিতে হবে, সজলদার রিঅ্যাকশন নিতে হবে। সতর্ককে থামালাম, সজলদা না বলবেন, পরে বলবেন, স্পেসিফিক ভাবে আসবে। যে একজন বিজেপির কর্মী কোথাও একটা ফেক নিউজ করেছে, তার জন্য গ্রেপ্তার করা হয়েছে। আপনি দাঁড়িয়ে বলুন, শুভেন্দু বাবু এখন যে অভিযোগগুলো করলেন, এগুলো তো সাধারণ কর্মী না, আমরা তো বলতে পারবো না কি আমরা চিনি না। আজকে যিনি দাঁড়িয়ে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রীর আত্মীয় পরীক্ষা দেবেন, মুখ্যমন্ত্রী না বলতে পারবেন, আপনি বলুন যে মুখ্যমন্ত্রীর কোনো আত্মীয় বৃষ্টি মুখার্জি আর পরীক্ষা দিচ্ছে না। আপনি দাঁড়িয়ে বলুন 152 জন কেন, একজনও টেন্টেড ক্যান্ডিডেট নেই। আপনি দাঁড়িয়ে বলুন দায়িত্ব নিয়ে, এর আগে 2বার 4বার দায়িত্ব করে চেয়েছেন, এখন আপনি বলুন যে আমি দায়িত্ব নিয়ে বলছি এরকম কোনো দুর্নীতি নেই। দেখুন, যে মানে যতটা সম্ভব ভাবে এখানে যাতে সেই স্বচ্ছতার মধ্যে দিয়ে পরিষ্কার করা হচ্ছে। 1806 জনের তালিকা দিতে বলা হলো, 1806 সেই সংখ্যাটা ছিল হচ্ছে 41 পাতা রায়। সেই 41 পাতা রায় ছিল এই সংখ্যাটা 1806 একটু অর্ণবদাকে বলতে দিন, সবার কাছে তালিকা বসবে না সেটা নিশ্চিত করেছে এসএসসি, সেটাকে নিশ্চিত করেছে এবং দুটো তালিকা দেওয়া হয়েছিল। প্রথমে 1804, তারপর পরে আরো দুটো নাম বেড়েছে। 1806 এর যে তালিকা, যেটা সুপ্রিম কোর্টের রায় ছিল, সেই রায়ের একজনও বসবে নাকি এই পরীক্ষায়, সেটা নিশ্চিত করেছে স্কুল সার্ভিস। এর আগে মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাগিদের বেচারা বলেছেন, সেখানেও সুপ্রিম কোর্ট বারবার, আমরা দেখেছি সুপ্রিম কোর্টের কাছে প্রশ্নের মুখে পড়তে হয়েছে বারবার যে কেন দাগিদের পাশে দাঁড়াচ্ছে, কেন অ্যাডভোকেট জেনারেল দাগিদের হয়ে সওয়াল করছে। মমতা বন্দ্যোপাধ্যায়, বেশ সবার রিঅ্যাকশন এবং মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন রাখবো এবার আপনাদের সামনে। রইল পড়ে আমার হাতে আরও কিছু, যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে। হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী, কিন্তু তারা যাতে গ্রুপ সিতে পায় বা সেই রকম পর্যায়ে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো। আমি কাউকে হতাশ হতে বারণ করব, তার কারণ আমাদের সরকার হচ্ছে মানবিক সরকার এবং আমাদের দৃষ্টিভঙ্গি অলওয়েজ আমরা পলিটিক্যালি দেখি না,
আমরা মানবিকভাবে দেখি। আমি ফিরদৌসদার কাছে আসবো। ফিরদৌসদা, এই যে গ্রুপ সি গ্রুপ ডির তালিকা তো এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি, এসএসসি প্রকাশ করেনি, দাগিদের তালিকা আমি বলছি। তো সেক্ষেত্রে এই যে পরীক্ষা হচ্ছে তাতে কোনোভাবে এর মধ্যে এই দাগিরা ঢুকে যাবে না তো? সেই আশঙ্কার জায়গাটা যেটা আপনারা করছেন সেটা হবে না তো? একদমই, সেটা হলে সেটা কিন্তু আর একটা বিপদ ডেকে আনবে সকলের জন্য। সেক্ষেত্রে আটকানো সম্ভব কি? অবভিয়াসলি সম্ভব ছিল, এবং সম্ভব ছিল যদি এই এসএসসি চেয়ারম্যান এই আজকে সাংবাদিক সম্মেলন করার পূর্বেই তাদের প্রত্যেকের তালিকা দিয়ে দিতেন, এবং যদি কারোর অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে থাকে সেভাবে বাতিল করে দিতেন। সেটা যদি না করে থাকেন, আজকে বলছেন 14 তারিখের পরে বলবো, আরে 14 তারিখ মানে হচ্ছে 7 তারিখ 14 তারিখের পরীক্ষা হয়ে যাবে, ফলে নবম দশম একাদশ দ্বাদশের পরীক্ষা হয়ে যাবে। আর মুখ্যমন্ত্রীর কথা থেকে একটা সাংঘাতিক ইঙ্গিত পাওয়া গেছে। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যারা শিক্ষক হিসাবে চাকরি বাতিল হয়ে গেছে অযোগ্য বলে তাদেরকে গ্রুপ সিতে দেওয়া যায় কিনা তার জন্য আইনি পরামর্শ নিচ্ছেন। সুপ্রিম কোর্ট বলেছে অ্যাডভোকেট জেনারেলের জন্য। আমরা কি দেখছি? আদালতের অভ্যন্তরে অ্যাডভোকেট জেনারেল সওয়াল করছেন যে দাগিদের পক্ষে, আর আদালতের বাইরে রাজ্যের মুখ্যমন্ত্রী সওয়াল করছেন দাগিদের পক্ষে। ফলে খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে সরকারটা হচ্ছে দাগিদের, সরকারটা দাগিদের পক্ষের সরকার। ফলে দাগির পক্ষে থাকা যে সরকার, সেই সরকারের আমলে একটা নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে। তাহলে খুব পরিষ্কার হবে যে আসলে আগামী দিন কি কি আমরা নিয়োগ পেতে চলেছি। একটা ডিফারেন্স আছে, মুখ্যমন্ত্রী দাগিদের পক্ষে সওয়াল করছেন না, উনি ওনার কাস্টমারদের পক্ষে সওয়াল করছেন। একেবারে বেঁচেছেন চাকরি, প্রোডাক্ট যারা কিনেছে তাদের হয়ে উনি হচ্ছে সওয়াল করছেন। আমি তিনটে কথা অর্ণবদার কথা প্রসঙ্গে বলছি। এক হচ্ছে, অর্ণবদা যতবার বলছেন যে যতটা সম্ভব স্বচ্ছ করা হবে, তার মানে বলছেন যে এবার বেশি চুরি হবে না, একটু একটু চুরি হবে। দ্বিতীয় কথা, আমি কথা শেষ করি, আরে আমার অ্যাকশনটা হোক, তারপর তো রিঅ্যাকশন নেবেন। আমার কথাটা শেষ করি না, শেষ করি, কাহিনী শেষ করি, আমার বলা হয়েছে ততক্ষণে। দ্বিতীয় কথা হচ্ছে যে বারবার করে বলছেন যে নিশ্চিত করেছে, এসএসসি কিচ্ছু নিশ্চিত করেনি দাদা। সুপ্রিম কোর্ট রায়টা দেওয়ার পরে এসএসসি কেন, এসএসসি ঠাকুরদাও এই নিয়ম করতে বাধ্য। কিন্তু ঘটনা হচ্ছে এই রাজ্যের সরকার সুপ্রিম কোর্ট অব্দি চোরেদেরকে বাঁচানোর জন্য ছুটেছে। এবং শেষ কথা, আপনি যে বলছেন ভাসিয়ে দেওয়া হচ্ছে স্পেকুলেশন। 2012 সাল থেকে যতবার টেট হোক এসএসসি হোক চাকরি চুরির অভিযোগ উঠেছিল, প্রত্যেকবার আপনারা বলেছিলেন যে ভাসিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকবার প্রমাণিত হয়েছে। ভাসিয়ে দেওয়ার ব্যাপারই তো হচ্ছে, একটা পরীক্ষা হতে চলছে তার আগে এই ধরনের কথাটা বলে দেওয়া এরকম ভাবে প্রমাণ করতে হবে, তো সেটা প্রমাণ করতে হবে না, কথাটা প্রমাণ করতে হবে না। উনি বলছেন আমি শুনেছি এরকম, তাহলে তার সাপেক্ষে কি প্রমাণ আমার কাছে আছে সেটা তো বলতে হবে। সেটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, দেখুন এই যে সবাই মিলে বলবেন না প্লিজ, একটু অর্ণবদাকে বলতে দিন, সবাই পরে স্পেসিফিক্যালি যাব। শতরূপ বলবেন আপনি পরে। হ্যাঁ অর্ণবদা বলুন। উনি যে কথাটা বলছেন, এই যে এত হাজার টাকার কথা বলছেন, যে এরকম ভাবে প্রশ্ন বিক্রি হচ্ছে, প্রশ্নপত্র বিক্রি হওয়ার কথা বলছে, এইটা তো প্রমাণ করতে হবে না। তালিকা প্রকাশ করে দিল না এসএসসি, ওই জায়গায় তো আশঙ্কার জায়গাটা চলে যাচ্ছে। আটকানো সম্ভব হবে যদি কোনো দাগি গিয়ে পরীক্ষায় বসে পড়ে? আটকানো সম্ভব হবে? আসবো সজলদা আসবো, একদম স্পেসিফিক প্রশ্ন করছি অর্ণবদাকে। এই যে গ্রুপ সি গ্রুপ ডির তালিকা প্রকাশ করলো না, দাগিদের তালিকা প্রকাশ করলো না এসএসসি, যদি কেউ কোনো দাগি পরীক্ষায় বসে পড়েন আটকানো সম্ভব হবে? আটকাতে পারবে এসএসসি? একদম স্পেসিফিক প্রশ্ন, অর্ণবের কাছে প্রশ্ন। নেগেটিভ ভাবে কেন দেখছেন? না কিভাবে আশঙ্কার বিষয়টা তো 26,000 ছেলে মেয়ে তাদের চাকরি চলে গেছে, তারা অনেকেই যোগ্য, যারা আবার পরীক্ষায় বসছেন 9 বছর পর, পরীক্ষায় বসতে হচ্ছেন, বাধ্য হচ্ছেন। আশঙ্কার জায়গাটা থাকবে না? অর্ণব প্লিজ, শতরূপ অর্ণব একদম নিশ্চিতভাবে এই প্রশ্নের উত্তরটা চাই। ক্ষেত্রে এই পরীক্ষাটার ক্ষেত্রে একেবারে আমি স্পেসিফিক্যালি বলছি যে এই 1806 জন যাদেরকে চিহ্নিত করা হয়েছে, সেই গ্রুপ সি গ্রুপের কথা বলুন, তালিকা দিয়েছে, আমি বাদ দিয়েছি, সেই তারা তো পরীক্ষা দেবে না। তালিকাটা 1806 নয়, বিরোধীরা বারবার এই কথা বলেছেন, আরো অনেক অযোগ্য রয়েছে, ভাবেই পরীক্ষা দিতে পারবে না তারা। আচ্ছা সেটা আটকাতে পারবেন বলছেন এসএসসি? আচ্ছা এসএসসি চেয়ারম্যান বলতে পারেন কিন্তু অর্ণব বলছেন আটকাতে পারবে এসএসসি কিভাবে? কিভাবে সম্ভব দিয়েছিল তো? ভাগিকে অর্ণবদা বলে আটকানোটা সম্ভব হবে বলছেন, তো কিভাবে আটকানো সম্ভব হবে? মানে পরীক্ষাটা তো হয়ে যাবে অর্ণবদা, সেই সংখ্যাটাই তো খেয়ে দিয়েছে। না আটকাবেন কি করে? এসএসসি কিভাবে আটকাবে? যদি কোনো দাগি পরীক্ষায় বসে পড়েন কিভাবে আটকাবেন? এটা একটু নির্দিষ্ট করে বলবেন প্লিজ। না এটা হবে না, তার কারণটা হচ্ছে এই জন্য হবে না, এটা হবে না এই জন্য আমি বলছি যে একেবারে যে জায়গাটা থেকে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে এরা বসতে পারবে না, তাদেরকে আটকে দেওয়া হচ্ছে, তাই তো আটকে দেওয়া হয়েছে, একেবারে আটকে দেওয়া হয়েছে। আপনি পুরো জিনিসটাকে বারবার করে বলছেন যে নেগেটিভ ভাবে দেখছেন, আমরা সবাই আপনার উত্তর শুনতে আগ্রহী। এসএসসি থেকে 2160টা আমি সলিলদার কাছে আসবো, সলিলদা কিছু বলতে চাইছেন। হ্যাঁ সলিলদা, দেখো
আমি বলছি যে এই গ্রুপ সি গ্রুপ ডি নামের লিস্টটা বার করলো না কেন এখন পর্যন্ত? এরা যদি আবার ওই নামেই যদি আবার অ্যাপ্লাই করেন অ্যাজ এ ফ্রেশার, ওরা যদি নবম দশমের জন্য অ্যাপ্লাই করবে, কিন্তু এরা তো দাগি বলে চিহ্নিত একদম, এরা তো কোনো কিছুর মধ্যে আর যেতে পারবে না। আবার এদের প্রতি এত সহানুভূতি শাসক দলের এবং মাননীয় মুখ্যমন্ত্রী এদের আবার একটা স্পেশাল ভাতার জন্য বলেছিল যে গ্রুপ সি এদের দেবে, গ্রুপ ডিকে দেবে 15,000 আর গ্রুপ সিকে দেবে 20,000, সেটাও ক্যান্সেল হচ্ছে। হাইকোর্ট সেটা শেষ করে দিয়েছে। সেই অ্যাপিলটাকে সুপ্রিম কোর্ট না বলে সবাইকেই বলতে দেব, সুপ্রিম কোর্ট না বললেই 1806 জনের যে দাগি তালিকা সেটা সামনে আসতো না। আর গ্রুপ সি গ্রুপ ডি তো আমরা বাদই দিচ্ছি, কারণ আমরা এখনো পর্যন্ত জানি না। কিন্তু দেখুন এসএসসি যেটা বলছে যে প্রশ্নপত্র একদম সুরক্ষিত আছে, প্রশ্ন ফাঁসের চেষ্টা হলে কিছুক্ষণের মধ্যেই জানতে পারবে কমিশন। নবম দশম শিক্ষক নিয়োগের পরীক্ষার 24 ঘন্টা আগে প্রশ্নপত্রের সুরক্ষা নিয়ে একাধিক দাবি করলেন এসএসসি চেয়ারম্যান। দেখুন, কোনো রকম কোনো প্রশ্ন লিকের চেষ্টা কেউ করেন তাহলে সেটি কে করেছেন সেটিও আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। সুপ্রিম কোর্টের নির্দেশে রবিবার নবম দশমের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হবে। তার 24 ঘন্টা আগে প্রশ্নপত্রের সুরক্ষা নিয়ে একাধিক দাবি করল স্কুল সার্ভিস কমিশন। চেয়ারম্যানের দাবি প্রত্যেকটি প্রশ্নপত্রের জন্য ভিন্ন সুরক্ষা ব্যবস্থা থাকছে। কোনোভাবে যদি প্রশ্নপত্র কেউ ছবি কোনোভাবে আমাদের নিরাপত্তা বলয় টপকে যদি কোনো বা ভেতরে অভ্যন্তরীণভাবে কোনো রকম কোনো প্রশ্ন লিকের চেষ্টা কেউ করেন, কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র থেকে সেটা হয়েছে আমরা সে অবধিও ধরতে পারবো। আমাদের সিকিউরিটি ফিচার খুব শক্তিশালী সিকিউরিটি ফিচার। এটাও বলা হচ্ছে যে কোয়েশ্চেন যদি কেউ ছবি তুলেও সেটা শেয়ার করে তাহলেও ধরা পড়ে যাবে যে কার কোয়েশ্চেন ছিল। আমরা এই স্বচ্ছতা যদি বিগত দিনে দেখতে পারতাম তাহলে হয়তো আজকে আমাদেরকে আর নতুন করে এই অসম লড়াইয়ে নামতে হতো না বা আমাদেরকে চাকরিগুলো হারাতে হতো না। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর পর প্রশ্ন বিক্রির অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। মমতা প্রশ্ন বিক্রি করবে, 50,000 টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে। বসিরহাট থেকে আমি অডিও পেয়েছি, শোনা যাচ্ছে রাজ্য সরকার নাকি 50,000 টাকা করে রাজ্য সরকারের লোকজন আর কি কোশ্চেন বিক্রি করছে। আমরা এর উপরে তীক্ষ্ণ নজর রেখেছি। আগামী দিনে যদি দেখা যায় যে এই ধরনের দুর্নীতি হয়েছে আবার ইডিসিবিআই তদন্ত করবে। যদিও এই ধরনের সব জল্পনা উড়িয়ে দিয়েছে কমিশন। আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে, এটাই আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে। আমি কোনো নাম করে বলছি না, সুরক্ষিত আছে। যোগ্যদের নামের তালিকা পর্যন্ত দিতে পারেনি, ফলে সেই অযোগ্য এবং অস্বচ্ছ দুর্নীতির সঙ্গে প্রাতিষ্ঠানিকভাবে যুক্ত এসএসসি তাদের পরীক্ষা কতটা ফ্রেশ হবে, ঠিকমতো যাচাই হবে নাকি আবারও ঘুরপথে টাকার খেলা হবে, এই সন্দেহটা মানুষের থাকছে। অন্যদিকে প্রশ্ন ফাঁসের মিথ্যে অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে অরিন্দম পাল নামে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দা এক বিজেপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাকে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। তবে ধৃত নিজে একজন পরীক্ষার্থী হওয়ায় রবিবার পুলিশই তাকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাবে বলে নির্দেশ দিয়েছেন বিচারক। বিজেপির একটা লোক ভুয়ো পোস্ট করে কালকে অ্যারেস্ট হয়েছে। পরীক্ষাটাকে বদনাম করতে গিয়ে ভুয়ো পোস্ট করেছিল, পুলিশ অ্যারেস্ট করেছে। ফলে ভালো মনে এদের পরীক্ষা দিতে দিন, নোংরামি করছেন কেন? এই যে এতগুলো ছেলে চাকরি হবে, এতগুলি মেয়ে চাকরি পাবে, এতগুলি পোস্ট স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা হচ্ছে, ওরা মন থেকে নিতে পারছে না তাই গুলিয়ে দিতে নেমেছে। বিশেষজ্ঞদের দাবি 2016 নিয়োগ প্রক্রিয়ায় ওএমআর শিট না থাকার কারণেই কে যোগ্য আর কে অযোগ্য তার বেশিরভাগটা নির্ধারণ করা যায়নি, আলাদা করা যায়নি চাল থেকে কাঁকড়। তা থেকে শিক্ষা নিয়ে এবার প্যানেলের মেয়াদ শেষে 2 বছর পর পর্যন্ত ওএমআর শিট সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ওএমআর স্ক্যান কপি সংরক্ষণ করা হবে 10 বছর। প্রথম কাউন্সেলিং এর পর 1 বছর পর্যন্ত প্যানেলের মেয়াদ থাকবে, তবে সরকারের অনুমতিক্রমে তা আরও 6 মাস বাড়ানো যেতে পারে। রবিবারের পরীক্ষায় পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডেও থাকছে বারকোড। সেই বারকোড স্ক্যান করেই সকলকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে। কৃষ্ণেন্দু অধিকারী, হিন্দোল দে ও প্রদ্যোৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। সজলদা, দেখুন আপনারা প্রশ্ন বিক্রির কথা বলছেন বারবার, এদিকে তো এসএসসি একদম বলছে যে প্রশ্নপত্র সুরক্ষিত রয়েছে এবং মানে সেই প্রশ্ন ফাঁসের চেষ্টা হলে কিছুক্ষণের মধ্যে এসএসসি সেটা টের পেয়ে যাবে। আবার দেখুন আপনারা প্রশ্ন ফাঁসের অভিযোগ করছেন আর আপনাদের কর্মী সেই ভুয়ো অভিযোগের জন্য গ্রেপ্তারও হয়ে গেল, আর সেখানে পুলিশ কি বলছে প্রশ্নপত্র ফাঁসের সেটার জন্য গ্রেপ্তারও হয়ে গেল। আর এদিকে পুলিশ কি বলছে যে এক সরকারকে কোথাও গিয়ে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে আর আপনারা গোটা ব্যাপারটা ঘেঁটে দেওয়ার চেষ্টা করছেন। আমি বলি প্রথম হচ্ছে যে অন্যায় করবে তাকে পুলিশ গ্রেপ্তার করবে, এটাই তো স্বাভাবিক।
আজকে যদি এই ছেলেটা পোস্ট করে অন্যায় করে তাকে পুলিশ গ্রেফতার করেছে, কুণাল ঘোষ যেদিন চুরি করেছিল সেদিনও পুলিশ গ্রেফতার করেছিল। আমি বলছি অন্তত এমন লোকেদের আপনারা বিবৃতি দিন যেটা আপনাদের, না না আমি বলি আপনাদেরকে যাতে লোকে আঙুল তুলতে না পারে, যাদের এই পরীক্ষাগুলোয় বসার শিক্ষাগত যোগ্যতা নেই সেই লোকগুলো এসএসসি পরীক্ষা নিয়ে আলোচনা করছে আপনাদের সাথে। আমি আপনাকে একটা কথা বলি যে দেখুন, এই যে লোকটা যাকে কি অরিন্দম পাল তাকে গ্রেপ্তার করেছে, সে যদি অন্যায় করে থাকে গ্রেপ্তার হবে, সেম অপরাধ তো কুণাল ঘোষ করে, এই শুভেন্দু অধিকারীও করছে। তাহলে আপনারা ধরুন না শুভেন্দু অধিকারীকেও, যে সরকার বলুক যে শুভেন্দু অধিকারী যে অভিযোগটা করছে সেটা মিথ্যে, বলুক না যে 152 জন, সে তো স্পেসিফিক ভাবে বলে দিচ্ছে 152 জন, বলুক এই 152 জন প্রমাণ করতে পারবেন। আর একটা কথা বলি, এই যে লিস্টটা বার করেনি এটা সুবিধে হয়েছে, লিস্টটা যদি প্রথমে বার করে দিত তাহলে এই টেন্টেডগুলো পরীক্ষায় বসতে পারতো না। লিস্টটা যদি পরে বার করে টেন্টেডরা যে বসেছিল সেটার অস্বীকার করার জায়গা থাকবে না। আসলে সরকার এই বলছি তো, সরকার এই জায়গাটা রেখে দিচ্ছে যাতে আগামী দিন আবার মামলা করে কাউকে চাকরি দিতে না। একটা লাইন বলবো তার আগে, এতক্ষণ ধরে সুপ্রিম কোর্টের রায়ের কথা উল্লেখ করছেন তো, সুপ্রিম কোর্টের রায়ের 26 নম্বর প্যারাগ্রাফের লাস্ট দুটো লাইন পড়ে দিই। Thus excluding 239 candidates who fall under both OMR mismatch and other illegalities. WBSSC acknowledged that 6,276 illegal appointments were made. এই 6,276 জনের লিস্ট কোথায়? 1806 জনের লিস্ট, মানে এই 6,276 যারা একনোরেজ করেছে এসএসসি নিজে, সেই লিস্ট কেন দিল না? তার কারণ চাই এই নিয়োগ প্রক্রিয়ায় অনেক অভিযোগ এসেছে, একাধিক অভিযোগ এসেছে, পরীক্ষা নিতে কে দিচ্ছে? এটা তো সুপ্রিম কোর্ট রায় চাইছেন দাগিরা সুপ্রিম কোর্ট মানে পরীক্ষা নিতে দিচ্ছে, আটকানে চাইছেন কেন বারবার? আমি তো বলছি পরীক্ষা এই যে পরীক্ষাটা নেওয়া হবে বা নেওয়া যাবে এটাই তো আটকানোর চেষ্টা করা হচ্ছে বারবার। সেখানে এসএসসি যে দায়বদ্ধতা পরিচয় দিচ্ছে সেটাকে পজিটিভ ভাবে দেখবেন না, কি চেষ্টা করছেন তারা? 69,000 প্যানেল বাতিল হয়েছে ইউপিতে 2023 সাল 2 বছর আগে 69,000 প্যানেল বাতিল হয়েছে ইউপিতে। এখানে কিন্তু দায়িত্ব নিয়েছেন, এখানে সরকার দায়িত্ব নিয়েছে। সজলদা মাথায় রাখুন, আপনারা বলেছিলেন 18 সালে ত্রিপুরায় যে 10,323 জনের চাকরি চলে গেছে, সজলদার অনলাইন একটা শুনে সেই যে মানুষেরা সেই এখানে কিন্তু আর্থিক দুর্নীতি হয়নি, ওখানে অন্য ধরনের অনিয়ম হয়েছিল, কিন্তু সেখানে আপনারা কি প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন যে আমাদের পাশে থাকবে? থাকেননি তো, থাকেননি তো আপনারা। এক্ষেত্রে আপনারা কি চাইছেন? যে এই পরীক্ষা না হোক এবং যে যারা আনটেন্টেড, যারা একদমই নয় আনটেন্টেড, যারা যারা টেন্টেড তালিকায় নেই, একটু শেষ করেন, আর যোগ্য নিয়ে কথা হচ্ছে এবং অর্ণব বারবার করে বলছেন যে কেন আপনারা দুর্নীতি নিয়ে কথা বলছেন। আচ্ছা, কেন দুর্নীতি নিয়ে এত কথা হচ্ছে? এই 26,000 জন যারা এত লাঠি জুটেছে, যাদের লাঠি জুটেছে, আবার তাদের পরীক্ষায় বসতে হয়েছে। এবং দেখুন এই যে অরিজিনাল ওএমআর শিট, স্ক্যান কপি, এই বারবার এই নিয়ে তো প্রশ্ন উঠেছে। ভাবুন একবার, একটা দুটো তো নয়, 17টা পন্থা, একেবারে 17টা পন্থা বিশ্লেষণ করে মাননীয় বিচারপতিটা দেখিয়ে দিয়েছিলেন যে কিভাবে 17টা পথে 17টা ভাবে দুর্নীতি হয়েছিল এই এসএসসির নিয়োগে। তাই দুর্নীতি নিয়ে প্রশ্ন উঠবে না? প্রশ্নের মুখে তো পড়তেই হবে এসএসসিকে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে যখন এত প্রশ্ন উঠছে, এত কথা উঠছে, তখন এই মামলাতে ইডির বিশেষ আদালতে আত্মসমর্পণ করলেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে আদালত। ইডির অভিযোগ মন্ত্রী অত্যন্ত প্রভাবশালী, তিনি সাক্ষীদের প্রভাবিত করছেন। চন্দ্রনাথ সিংহকে 7 দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানায় ইডি। 16ই সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। দেখুন প্রতিবেদন, তারপর আসছে আলোচনা। আদালতের নির্দেশ ছিল, সেই মতোই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির বিশেষ আদালতে আত্মসমর্পণ করে অন্তর্বর্তী জামিন পেলেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ। আজকে সকাল 11:15 নাগাদ ব্যাংশেল কোর্টের ইডি স্পেশাল কোর্টে আমরা দেখলাম মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি এসে সারেন্ডার করলেন। প্রাথমিক নিয়োগ দুর্নীতির অভিযোগে ইডির করা মামলায় চার্জশিটে নাম রয়েছে রাজ্যের কারা ও ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী এবং বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিংহর। 12ই সেপ্টেম্বর তাকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিলেন ইডির বিশেষ আদালতের বিচারক শুভেন্দু সাহা। আর 6 দিন আগেই শনিবার ব্যাংশাল কোর্টে ইডির বিশেষ আদালতে আত্মসমর্পণ করলেন মন্ত্রী। আদালতে ইডির আইনজীবী 7 দিনের জন্য মন্ত্রীকে হেফাজতে চান। মন্ত্রীর আইনজীবী বেল বন্ডে জামিনের আবেদন জানানোর পাশাপাশি ইডির আবেদনের জবাব দিতে 1 সপ্তাহ সময় চান। ইডির আইনজীবী সওয়াল করেন, মন্ত্রীকে যদি ছাড়া হয় তবে যেন
কড়া শর্ত রাখে আদালত। বিচারক জানতে চান কেন কড়া শর্তের কথা বলছেন ইডির আইনজীবী। ইডির আইনজীবী জানান, মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে একাধিকবার ডাকা হয়েছে, দুবার তিনি নোটিশ এড়িয়ে গেছেন। প্রভাবশালী মন্ত্রী হওয়ায় সাক্ষীদের প্রভাবিত করছেন, বাইরে থাকলে তিনি প্রভাব খাটাবেন। দুপক্ষের সওয়াল জবাব শুনে কারামন্ত্রীর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে ইডির বিশেষ আদালত। বিচারক জানান, 12ই সেপ্টেম্বরের মধ্যে ইডির আবেদনের প্রেক্ষিতে জবাব দিতে হবে চন্দ্রনাথ সিংহকে। 16ই সেপ্টেম্বর পরবর্তী শুনানি। ততদিন পর্যন্ত কলকাতা বা বোলপুরে থাকতে হবে। এই সময় তদন্তকারী অফিসার ডাকলে হাজিরা দিতে হবে চন্দ্রনাথ সিংহকে। 16ই সেপ্টেম্বর ইডির আবেদন গৃহীত হলে অন্তর্বর্তী জামিন খারিজ হয়ে যাবে। বিচার ব্যবস্থার প্রতি আমার আস্থা আছে, আশা করি সঠিক বিচার পাবো। ভোটার লিস্টে যেমন তৃণমূল ভূত ঢুকিয়ে রেখেছে, তেমন তৃণমূল নেতাদের বাড়িতে বাড়িতে কি সব টাকা অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে ভূতের মতো। চন্দ্রনাথ তো কানও না, আঙুল ফাঙুল পর্যন্ত, তার উপরে এটা ওটা করতে করতে অনুব্রত আছে ইত্যাদি, কান গলা গোছের কিছু একটা হবে, মাথাতে হাত কবে পড়বে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে মন্ত্রী চন্দ্রনাথ সিংহর বোলপুরের বাড়িতে তল্লাশি চালায় ইডি। ইডি দফতরে ডেকে ম্যারাথন জিজ্ঞাসাবাদও করা হয় মন্ত্রীকে। এরপর মন্ত্রী চন্দ্রনাথ সিংহর বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করে ইডি। ইডি চার্জশিটে উল্লেখ করেছে 2016 থেকে 2021 এই 5 বছরে বোলপুরে চন্দ্রনাথ সিংহর নামে 2টি ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে নগদ 1.5 কোটি টাকা, যার কোনো হিসেব তিনি দিতে পারেননি। এছাড়া বোলপুরে মন্ত্রীর বাড়ি থেকে হিসেব বহির্ভূত প্রায় 40 লক্ষ টাকা নগদ উদ্ধারের প্রসঙ্গ উল্লেখ করা হয় ইডির চার্জশিটে। আপনি নিজেকে অভিযুক্ত বলে মনে করছেন? কত টাকা নিয়েছিলেন? বেল পাননি উনি। 7 দিনের রিমান্ড চেয়েছে ওনাকে তদন্তকারী সংস্থা। আমরা তো দেখতে চাইছি কারামন্ত্রী কারাবাস করবেন, এটা দেখতে চাইছি আমরা। জনগণ, বাংলার জনগণ দেখতে চাইছে। যদি কারোর নামে চার্জশিট থাকে, তাকে অমুক ডেটে গিয়ে একটা বেল নিতে হয়। এটা একটা আইনের রুটিন প্রসেস। এর সঙ্গে আত্মসমর্পণ করলেন হুমুক, এই হলো, এগুলোর কোনো সম্পর্ক নেই। প্রায় 9 বছর পর ফের স্কুল সার্ভিস কমিশনে শিক্ষক নিয়োগের পরীক্ষা হচ্ছে রোববার। এর মধ্যেই রাজ্যের আরেক মন্ত্রীর নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ঘিরে শুরু হয়েছে নতুন চর্চা। প্রকাশ সিনহা, অনির্বাণ বিশ্বাস, ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আমি এখান থেকে সলিলদার কাছে যাব। সলিলদা, গত 4 তারিখ, গত পরশু দিন, এটা সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছিল, মাননীয় বিচারপতি প্রশ্ন করেছিল যে প্রভাবশালী ব্যক্তির ক্ষেত্রে তদন্ত কত দূরে গিয়েছে। আমরা তো সিবিআই কে, কেন্দ্রীয় এজেন্সিকে, তো এটা তো আমরা বারবার দেখেছি, সমস্তটা সময় কিন্তু এই কেন্দ্রীয় এজেন্সিকে বারবার বিচারপতির কাছে প্রশ্নের মুখে পড়তে হয়। ওই প্রথম থেকে শুরু করে এখনো অবধি যে কটা তদন্ত, সেই কানাগুলির মধ্যে ঘুরপাক খাচ্ছে। প্রশ্ন তো একটাই, মাথা পর্যন্ত কি পৌঁছানো যাবে? দেখো, মাথা বা ধেরে ইঁদুর পর্যন্ত কিন্তু সিবিআই এখনো পৌঁছতে পারেনি। সেটা সেই অভিজিৎ গাঙ্গুলি যখন ছিলেন তখন থেকে বলছে, এবং পার্থ চ্যাটার্জিও কিন্তু মেইন যে কেসগুলো, যেগুলো যে এসএসসির যে এই শিক্ষক দুর্নীতি নিয়োগের যে কটা কেস হয়েছে, তার মধ্যে বেশিরভাগ কেসে জামিনে রয়েছে, আর 1-2 কেসে বোধহয় আটকে আছে খুব সম্ভবত। দেখো, এটা কিন্তু অস্বীকার করার উপায় নেই যে সিবিআই কিন্তু খুব ওভারবার্ডেন্ড হয়ে গেছে ইন রেসপেক্ট অফ স্ট্রেংথ অফ অফিসার্স। তখনও হয়নি। সেই সারদা বলো, তোমার সারদা বলো, রোজ ভ্যালি বলো, সারদা বলো, রোজ ভ্যালি বলো, কোনো রকমের কেসগুলোকে, ইনভেস্টিগেশনগুলোকে লিঙ্গার করে নিয়ে যায়, ইনক্লুডিং মার্ডার কেস অফ অভিজিৎ সরকার, সবই তোমার মনে আছে। সুতরাং সেইগুলো স্ট্রংলি পার্সু করেছিল, ওর ভাই পার্সু করেছিল বলে তাও কিছুটা রিলিফ পেয়েছে। সুতরাং সিবিআইয়ের কিন্তু তোমার ইনভেস্টিগেশনে যে সাকসেস রেট কিন্তু ভালো নয়, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। এবং কস্টিক রিমার্ক কিন্তু ম্যাজিস্ট্রেট বলো এবং জাস্টিসরা বলো, হাইকোর্ট বারবার কিন্তু সিবিআই নিয়ে যখন কথা হচ্ছে, সজলদার কাছে তো আসতেই হবে। এসএসসি নিয়ে বারবার আমরা প্রশ্ন করছি যে কেন এসএসসি চাল আর কাঁকড় আলাদা করতে পারলো না। সিবিআই কি পেরেছে? সিবিআই তো পারেনি। কলকাতা হাইকোর্টকেও বলতে হয়েছে সিবিআই যে এজেন্সির গ্যালারি শো, কেন বারবার এই কথা বলতে হবে? আমি আবার বলছি যে সিবিআই এর দায়বদ্ধতা আমি নিতে রাজি নয়, সিবিআই এর ব্যর্থতা আছে, এটা বলতে আমার কোনো আপত্তি নেই। সবাই সফল হবে এমন তো কথা নয়, যেটা ব্যর্থ সেটা ব্যর্থ হতেই হবে, একটা বাংলার ছেলে। আমার প্রশ্ন সেটা নয়, কিন্তু কোন মামলায় সেই সফলটা কি না, অনেক মামলা সফল হয়েছে, অনেক প্রশ্ন থাকে, কানাগুলির মধ্যে ঘুরে যাওয়া। আমি আপনাকে বুঝিয়ে বলি যে অনেক মামলা সফল না হলে আজও হাইকোর্ট যখন
রাজ্যের কোনো অন্য এজেন্সি পারে না, তখন সুপ্রিম কোর্টকে তখন সিবিআইকে দেয়। তার পেছনে যথেষ্ট কারণ আছে, কিন্তু এখানে মনে রাখতে হবে একটা সরকার দায়িত্ব নিয়ে প্রমাণ লোপাট করে যখন, তখন সেটা সমস্যা হয়। আরেকটা কথা আমি আপনাকে বলি, চাল আর কাকড় কিন্তু সিবিআই আলাদা করার অনেক আগে অভিজিৎ গাঙ্গুলি আলাদা করে দিয়েছে, সেটা ভুলে গেলে চলবে না। সেটাকে চ্যালেঞ্জ না করলে 26,000-এর চাকরি যেত না। আমি বলছি সেইটাকে চ্যালেঞ্জ না করলে 8,000-এর উপর দিয়ে আলোচনা হতো, 26,000-এর চাকরিটা অন্তত যেত না, যেটা অনেকদিন আগে অভিজিৎ গাঙ্গুলি নিজেই আলাদা করে দিয়েছে। সেটা তো বিচারপতির না না, আমি দিচ্ছি বিচারপতি। আমি তো এক কথা কবার বললে আপনি খুশি হবেন। আমি আগেই বলেছি সিবিআই এর ব্যর্থতা আছে, আমি আবারও বলেছি সিবিআই এর ব্যর্থতা আছে, আগেও বলেছি। আমার প্রশ্ন হচ্ছে 8,000 যাকে আলাদা করে দিয়েছিলেন সেইটা যদি সরকার সেদিন চ্যালেঞ্জ না করতো তাহলে আজকে 26,000 কতগুলো কথা। প্রথম কথা হচ্ছে যে প্রমাণ লোপাটের প্রশ্ন না, নারদার ভিডিওর প্রমাণ লোপাট হয়নি, একমাত্র বিজেপি ইউটিউব চ্যানেল ছাড়া কোনো চুলো থেকে ওটা লোপাট হয়নি প্রমাণ। নারদার ভিডিও অ্যাভেলেবেল, তারপরও সেই মামলা শেষ হয়নি। এটা কোনো মানে প্রমাণ লোপাটের বিষয় না, এটা ইচ্ছাকৃত ব্যর্থতা। আমি কতগুলো কথা এখানে অনেকক্ষণ ধরে আলোচনা হচ্ছে, আমি বলার সুযোগ কম পেয়েছি, যেন কাইন্ডলি কথাগুলো আমি শেষ করতে পারি। এই যে ওএমআর শিট দিয়ে আপনারা দেখাচ্ছেন যে এইবার স্বচ্ছতার খাতিরে নিয়ম করা হয়েছে, 2 বছর ওএমআর প্রিজার্ভ থাকবে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, স্ক্যান কপি 10 বছর থাকবে। ওএমআর পরীক্ষার পরে একটা সময়কাল পর্যন্ত প্রিজার্ভ থাকবে, এই নিয়ম এমনিতেই ছিল। ওএমআরগুলোকে সেই নিয়ম ভায়োলেট করে আগেরবার নষ্ট করা হয়েছিল যাতে পরবর্তীকালে চুরিটাকে সিস্টেমেটাইজ করা যায়, চুরিটাকে মানে বজায় রাখা যায়। এক দ্বিতীয় কথা হচ্ছে, অর্ণবদা তখন থেকে যে বারবার করে আমাদের দিকে অভিযোগ করছেন, গুজব ছড়াচ্ছি, পরীক্ষা নিয়ে আশঙ্কা তৈরি করছি। 2012 সালে 2015 সালে 1 মিনিট 2015 সালে 2016 সালে 1 সেকেন্ড যতবার এই অভিযোগগুলো উঠেছিল প্রত্যেকবার তৃণমূলের পক্ষ থেকে এটাই বলা হয়েছিল। পার্থ চট্টোপাধ্যায় প্রেস কনফারেন্স করে বলতেন যে গুজব ছড়ানোর চেষ্টা হচ্ছে, পরে ওনাদেরই খাটের তলা থেকে টাকা পাওয়া গেল। অতএব তৃণমূল সরকারের আমলে যে চুরি হয়, চাকরি বিক্রি করা হয়, এটা আমাদের জন্য না, এটা আপনাদের জন্য হয়েছে। আর আমাদের এখানে 1 সেকেন্ড আমার এখানে শেষ কথা হচ্ছে, বারবার করে এই প্রসঙ্গে এখানে আসতেই হবে। একেবারে সুপ্রিম কোর্টের রায় 26 নম্বর সেন্টেন্স থেকে কোট করছি, এবং এটা সুপ্রিম কোর্ট নিজের কথা বলছে না, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনকে কোট করে বলছে। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এটা অ্যাকনলেজ করে এসছে যে 6,276 জন ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট আছে। 6,276 সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এসএসসি বলেছে, তাহলে 6,276 জন আপনি পরে বলবেন। অর্ণবদার উত্তর নিতে হবে। কেন 6,276? আজকে শনিবার তো এই সপ্তাহের গোড়ায় হয়েছে, শনিমঙ্গল ছাড়ুন, কেন 6,276 সিলেকশন কমিশনের পরীক্ষায় অনিয়ম হয়েছে বলে যেখানে ধর্ণা হচ্ছিল দিল্লিতে, পিটিয়ে তুলে দেওয়া হয়েছে। 69,000 প্যানেল বাতিল হয়েছে ইউপিতে। এই সিবিআই আপনি এটা বলবেন, আমি বারবার করে বলছি যে ঘুষি খেতে হয়নি, চাকরি হারাদের শিক্ষক শিক্ষিকাদের পেটে লাঠি মেরেছে পুলিশ, লাঠি খেতে হয়েছে। পুলিশ কি ব্যবহার করেছে অর্ণব, আপনিও তো প্রতিবাদ করেছিলেন, পুলিশ যে ব্যবহার করেছে চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে। অবশ্যই করেছিলাম, অবশ্যই করেছিলাম, এখনো বলছি পুলিশ যে কাজ করেছিল। না না না, আমি সেটা প্রেক্ষিতে বললাম, অন্তত 4টে রাজ্যে অতি সম্প্রতি বিগত মানে 1-1.5 বছরের মধ্যে অন্তত 4টে রাজ্যে এই ধরনের দুর্নীতি। সিবিআই তৎপর হতে দেখেননি তো, সিবিআই কে ব্যবহার করা হচ্ছে, সিবিআই কে ব্যবহার করা হচ্ছে, পুরোটাই তো সিবিআই কে ব্যবহার করা হচ্ছে। না না, আমার বক্তব্য হচ্ছে ওনাকে প্রশ্ন করা, অ্যাকাউন্ট তৈরি করে মধ্যপ্রদেশে যে 2,500 ভুয়া অ্যাকাউন্ট তৈরি করা হয়েছিল, আরে না না, আমি সেখানে কয়েকশো কোটি টাকা দুর্নীতি হয়েছে, এবং শিক্ষা দপ্তরেই হয়েছে। আপনি ভুয়া অ্যাকাউন্টের খোঁজ পেয়েছিলেন, কিন্তু এখানে খোঁজ পাইনি। এটা দাদা, এটা পাবলিক ফোরামে আছে, এটা পাবলিক ফোরামে অ্যাকাউন্ট খুলে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগ উঠেছে, সেটা বোধহয় আপনি ভুলে গেছেন। খুব বেশি যে দূর যেতে হবে না, এই যে জীবন কৃষ্ণ সাহা, তার আর তার স্ত্রীর অ্যাকাউন্টে 1,10,00,000, যদি আমি খুব ভুল না করি, কি করে এই কোটি কোটি টাকার লেনদেন হয়েছে সেই প্রশ্ন উঠবে তো। যদি আপনি অন্য রাজ্যের দিকে তাকান, নিজের দিকে তাকাতে হবে। আপনি দায়িত্ব নিতে ভালোবাসেন তো, মধ্যপ্রদেশের ভুয়া অ্যাকাউন্টের খবর আছে, আপনার নেতা পার্থ চ্যাটার্জির খাটের তলার টাকার খবর থাকে না কেন? আমি আপনি দায়িত্ব নিতে ভালোবাসেন। আপনাকে আমি একটা কথা বলি, সিম্পল প্রশ্ন করুন আর উত্তর দিন, অন্য কোনো কথা নয়। এসএসসি নিজেই বলেছিল তো 6,000 কত সংখ্যাটা 276, আজকে তারা 1,806টার লিস্ট বার করলো কেন? এই বাকি ছেলেগুলো কারা আমি বলে দিচ্ছি এটা কারা, এদের কাছ থেকেই টাকা নেওয়া হয়েছিল। নামগুলো বার করলো কাদের? যারা সরাসরি রাজনীতির সাথে যুক্ত বা যাদের পরিবার রাজনীতির সাথে যুক্ত, তাদের নাম বার করেনি, তাদের নাম বার করে। শুনুন, নাইটু ঘোষের বউমার নাম বার করবে, বউমা তো আর 70,000 টাকা চাইতে যাবে, বউমা তো আর টাকা নিয়েছে। কারোর কথা বোঝা যাচ্ছে না, সবাইকে থামালাম, কারোর কথা বোঝা যাচ্ছে না। ফিরদৌস দা, হ্যাঁ অর্ণব দা, দেখুন আমার কথা খুব পরিষ্কার,
যে 6276 যেটি সুপ্রিম কোর্টের সামনে অ্যাকনলেজ করেছেন, সুপ্রিম কোর্টের রায়ে 26 নম্বর প্যারাগ্রাফের শেষ দুটো লাইন পড়লেই পরিষ্কার হয়ে যাবে। আপনারা এই লিস্ট না বের করে আসলে নতুন নিয়োগ প্রক্রিয়াটিকে আবার কলুষিত করতে চাইলেন। দেখুন আপনাদের সমস্যাটা কি বলুন তো, একবার আপনি দুর্নীতি করলেন, দুর্নীতি করার পর ধরা পড়লেন, গোটা লিস্ট বাতিল হলো, তারপরেও এতগুলো ছেলে মেয়ের জীবন জীবিকাতে সেটা স্টেকে পড়লো, তারপরেও আপনারা এখনো পর্যন্ত কেন সেই সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক যেখানে অ্যাকনোলেজ করেছেন এই তালিকাটা কেন বের করছেন? আজকে রাতেই বের করে বা বাদ বাকি যাদের অ্যাডমিট কার্ড যাদের দিয়েছেন তাদের অ্যাডমিট কার্ডগুলো বাতিল করুন। এখনো পরীক্ষা যদি এর পরেও যদি না করেন তাহলে বুঝতে হবে যে আসলে আপনারা দুর্নীতি করতে চান, আসলে আপনারা নিয়োগ প্রক্রিয়াটিকে কলুষিতই করতে চান। আপনাদের এই না লিস্ট প্রকাশ করার কোনো কারণ আমার বক্তব্য হচ্ছে অর্ণবদা পার্থদা টাকা পেয়েছিল, অর্পিতা পেয়েছিল, খেলনা পেয়েছিল, অনেক কিছু পেয়েছিল, আর তারা এটা করেছে, এটা মেনেনি। আপনি কি পেলেন? সে এখনো পুরো জামিন পায়নি এবং সেই সময় যে টিমটা ছিল তাদের মধ্যে যারা দুর্নীতিতে জড়িয়ে ছিল তারা প্রত্যেকে শাস্তি স্ক্যানারে রয়েছে, তারা প্রত্যেকে তাদের এগেইনস্টে তদন্ত হয়েছে এবং তাদের প্রত্যেকের এগেইনস্টে সেই তদন্ত চলছে। সলিলদা যে একটা জিনিস পয়েন্ট আউট করলেন যে ঘুরপথে চেষ্টা করা হচ্ছে যে গ্রুপ সি গ্রুপ ডি অর্ণব সেই সব না একটু দাঁড়ান, অর্ণবকে তো বলতে দিতে হবে, বারবার আপনারা একের পর এক প্রশ্ন করছেন না। অর্ণবকে প্রশ্ন আছে তো, যে আমি বলছি আপনি বললেন তো সেই সময় গোটা টাকা পেয়েছে না অর্পিতা পেয়েছে, একদম সেই সময় কি করছিল পুলিশ প্রশাসন? অর্ণব না, অন্যায় হয়েছে, দুর্নীতি হয়েছে, এটা কে মানে সকলেই মেনে নিচ্ছে, অবশ্যই দুর্নীতি হয়েছে। এবং সেই সময় যে টিমটা ছিল সেখানে যিনি শিক্ষামন্ত্রী ছিলেন এবং এসএসসি যে টিমটা ছিল তারা তো নেই এখন, তারা এই মুহূর্তে নেই, তারা অন্যায় করেছে, ডেফিনিটলি অন্যায় করেছে, অবশ্যই অন্যায় করেছে, নিশ্চিত তারা অন্যায় করেছে। কিন্তু স্টুডিওতে দেখছেন এরকম চলতেই থাকবে। আমাদের প্রত্যেকের যেটা কালকের জন্য এই প্রার্থনাই বলছি, একদম প্রার্থনা বলছি এই কারণেই, কারণ কালকের পরীক্ষাটা স্বচ্ছভাবে হোক, সুরক্ষার সঙ্গে হোক। না দেখুন আমরা কেউ চাই না, কারণ আমাদের প্রত্যেকের নজর থাকবে একেবারে প্রতি মুহূর্তের দিকে, পরীক্ষা শুরু হওয়া মাত্র এবং তার আগে থেকে প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে আমাদের প্রতিনিধিরা থাকবেন প্রতিটা মুহূর্তের আপডেট দেখার জন্য। আপনাদের চোখ থাকে এবিপি আনন্দে। আবারও বলছি যে একই সঙ্গে দাবিও রইল সুরক্ষার সঙ্গে যাতে এই পরীক্ষাটা হয় এবং স্বচ্ছতার সঙ্গে এই পরীক্ষাটা হয়, যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে, যাতে শিক্ষক শিক্ষিকারা নিয়োগ হতে পারেন, কারণ আগামী প্রজন্মের ভবিষ্যৎ তাঁদেরই হাতে। এবার যে খবরের দিকে নজর রাখবো, নদিয়ার তেঘট্টে তৃতীয় শ্রেণীর ছাত্রকে নৃশংসভাবে খুন হতে হলো। পুকুর থেকে উদ্ধার হয়েছে তার মৃতদেহ। বালককে খুনের অভিযোগে প্রতিবেশী দম্পতিকে পিটিয়ে মারল স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে ঘিরে একেবারে উত্তপ্ত গোটা এলাকা। ঘটনাস্থল সিসিটিভিতে মুড়ে ফেলেছে পুলিশ, বসেছে পুলিশ ক্যাম্প। আলোচনায় আসবো, কিন্তু তার আগে দেখুন শুক্রবার তখন দুপুর গড়িয়ে বিকেল, বাড়ি ফেরেনি ছেলে। রাতভর গ্রাম জুড়ে চলেছে খোঁজাখুঁজি। শেষমেশ শনিবার ভোরে খোঁজ মিলল বালকের, তবে জীবিত নয়। উদ্ধার হলো 8 বছরের স্বর্ণাভ বিশ্বাসের ত্রিপলে জড়ানো মৃতদেহ। নদিয়ার তেঘট্টের নিশ্চিন্তপুরে নৃশংসভাবে খুন করা হয়েছে তৃতীয় শ্রেণীর ছাত্রকে। ওই বালককে খুনের অভিযোগে আবার পিটিয়ে খুন করা হলো প্রতিবেশী দম্পতিকে। শুক্রবার দুপুর, ঘড়িতে তখন প্রায় 2:30। বাড়ি থেকে খেলতে বেরোয় ক্লাস 3 ছাত্র স্বর্ণাভ। তারপর থেকে আর তার খোঁজ মিলছিল না। পেছনের গেট খোলা দেখে পিছনের গেট দিয়ে গেলাম, স্বর্ণাভ স্বর্ণাভ করে ডাকলাম। তারপর আমি আবার রাস্তায় যাদের বাড়িতে যাই সবাইকে শোধাতে গেলাম, সবাই বাড়িতে আছে, শুধু আমার ছেলেকে। তেঘট্ট থানায় বিষয়টি জানানো হলে রাতভর গ্রামে খোঁজাখুঁজি করে পুলিশ। এরই মধ্যে শনিবার ভোরবেলা বাড়ির কাছে এই ডোবায় 8 বছরের বালকের ত্রিপলে মোড়া দেহ ভাসতে দেখা যায়। স্বর্ণাভর বাড়ির ঠিক পাশে এবং প্রতিবেশী উৎপল মণ্ডলের বাড়ির ঠিক পিছন দিকে এই যে বাঁশবাগান রয়েছে, সেই বাঁশবাগানের সামনে একটি ডোবা দেখতে পাওয়া যাচ্ছে এবং স্থানীয়রা এরপর ভোর রাত্রিবেলা যখন এই ডোবার মধ্যে নেবে স্বর্ণাভকে জলের তলা থেকে উদ্ধার করা হয়। এদিকে বালককে খুনের অভিযোগে তারই প্রতিবেশী পেশায় টোটো চালক উৎপল মণ্ডলের বাড়িতে চড়াও হয় গ্রামবাসীরা। চলে ব্যাপক ভাঙচুর। এরপর বাড়ির বাইরে বের করে পিটিয়ে খুন করা হয় উৎপল মণ্ডল ও তার স্ত্রী সোমা মণ্ডলকে। পুলিশ সম্পূর্ণভাবে ঘিরে রেখেছে এই জায়গাটিকে এবং বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি বাঁশ পড়ে রয়েছে, অর্থাৎ বাঁশ দিয়ে করে পিটিয়ে এই তাদের দুজনকেও কিন্তু মারধর করা হয়। উৎপল এদের সঙ্গে মানে এর প্রতি কি হয়েছিল, মানে এর সঙ্গে কোনো আমার সাথে ঝুট ঝামেলা নেই। আমি ছোটবেলা থেকে একসাথে আমি বড় হয়েছি ওর সাথে, কোনো ঝুট ঝামেলা কিচ্ছু নেই ওর সাথে আমার।
তাহলে সন্দেহ কেন আপনাদের ওর প্রতি হলো? আমি কিন্তু ওকে কিন্তু এখনো পর্যন্ত আমি দেখিনি, যেহেতু আমি এখনো সন্দেহ করিনি এখনো, ঠিক আছে। সন্দেহ যদি আমি থাকতো আমি তো ডাইরেক্ট আমি ওর বাড়িতে যেতাম। আমি যখন ওর বাড়ির কাছে পাওয়া গেল, কিছু জনের মুখ থেকে আমি শুনলাম, আমি যতটুকু দেখেছি আমার ছেলের হালকা হালকা মুখ দেখেছি, ট্রিপল দেওয়া ছিল। এইভাবে ভাঙচুর করে ডোবায় ফেলে দেওয়া হয় উৎপল মণ্ডলের টোটো, ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় উৎপল মণ্ডলের আত্মীয়ের বাড়িতেও। আজকে সকালে তার বডিটা সেখানে রিকভারি হয়েছে। এই যে জায়গা যেখানে আপনারা 3টে জায়গা আমি দেখছি পিও হিসেবে চিহ্নিত করেছেন, মানে এইখানে মানে বাঁশ বা এগুলো পড়ে মানে এখানটা কারা মারধর করলো? হ্যাঁ, এখানের মধ্যে কিছু লোকজন উত্তেজিত মব সেখানের মধ্যে কিছু মারধর করেছে। আমরা সেখানের মধ্যে সুমোটো কেস করে সেটাকে তদন্ত করছি। দুটো কেসই একই সঙ্গেই সেখানের মধ্যে তদন্ত হবে, সেক্ষেত্রে যারাই সেখানে যুক্ত সবাইকে ধরা হবে। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বালককে। প্রদ্যোৎ সরকার, পার্থপ্রতিম ঘোষ ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। মর্মান্তিক ঘটনা যা ঘটেছে তেহট্টতে, একেবারে তুলকালাম পরিস্থিতি। সমস্ত ছবি আপনারা দেখলেন। আমি এখান থেকে ডক্টর ওপি সিং এর কাছে যাব। ডক্টর সিং, দেখুন 8 বছর বয়স বাচ্চাটা, যার জীবনটা শুরু হওয়ার আগে সবকিছু শেষ হয়ে গেল। ওই ফুটফুটে বাচ্চাটিকে অপহরণ করা হলো, খুন করা হলো, কিন্তু এখনো পর্যন্ত খুনের কারণটা স্পষ্ট নয়। অন্যদিকে দেখুন, কোথাও গিয়ে যেটা দাঁড়াচ্ছে যে পুলিশের ওপর বা প্রশাসনের ওপর সেই আস্থাটা নেই, একদম গণপিটুনিতে যারা প্রাইম অ্যাকিউজ তাদেরকে পিটিয়ে খুন করে দেওয়া হলো। এই গোটা পরিস্থিতি কেন হচ্ছে? না, প্রথম হচ্ছে যে বাচ্চার তো যেহেতু ত্রিপলে পাওয়া গেছে, খুন বলাই যায়। এবার বাচ্চাকে খুন করতে গেলে অনেক রকম মোটিভ থাকে। প্রথম কথা হচ্ছে তারা দুর্বল, সবচেয়ে ইজি সেটাকে সফট টার্গেট, তাকে করে বাড়ির লোককে পানিশমেন্ট দেওয়া যায়। অন্য অনেকগুলো ইস্যু থাকে, সেটা আমি এখন এখানেই তুলতে চাইছি না। কিন্তু একটা খুবই নৃশংস, এটা করতে গেলে অবভিয়াসলি তাদের মানসিকতাটা অনেকটাই ক্রুয়েল, কঠিন হতে হবে, যেটা কিছু মনে হবে না। আর সেকেন্ড হচ্ছে যে মব লিঞ্চিং, মব তো নিজের মতো বিহেভ করে, অবভিয়াসলি তাদের ভরসা নেই যে এটা ঠিক মতো কিনারা হবে বা এরকম অবস্থা সৃষ্টি হয়েছে যাতে তারা নিজেদের হাতেই নিয়ে নিয়েছে। কিন্তু বিনা ইনভেস্টিগেশনে এটা হওয়াটাও খুব দুঃখের। কিন্তু এইরকম মানে কি মোটিভ থাকতে পারে? মানে অসহিষ্ণুতা কোন জায়গায় গিয়ে পৌঁছলো? একটা ফুটফুটে বাচ্চা ক্লাস 3-তে পড়ে, তাকে তুলে নিয়ে যাচ্ছে, তারপর তার শ্বাসরোধ করে খুন করা হচ্ছে তাকে, যেটা এখনো পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্টে পাওয়া গেছে। ত্রিপলে মুড়ে দিয়ে পুকুরে ফেলে দিয়েছে। হ্যাঁ ডক্টর সিং। হ্যাঁ, সেটাই তো কথা, যে যেহেতু সফট টার্গেট, আর রাগ হলে এখন আজকাল লোকে রাগের কোনো মাত্রা থাকছে না। আর এটা সবচেয়ে সহজ, যেটা সবচেয়ে সহজ করা, তাদের এই দৃষ্টিভঙ্গিতে নিশ্চয়ই তাদের মনে লাগছে না বলেই এটা করতে পারছে। মানে আপনি বলছেন যে শিশু টার্গেট এবং তাতে তার পরিবারকে শিক্ষা দেওয়া যাবে। ইয়েস, যেরকম মেয়েদের ক্ষেত্রেও হয়, যেহেতু মেয়েদের উপর অত্যাচারটা হচ্ছে পরিবারকে শিক্ষা দেওয়া, তেমনি শিশুদের উপর অত্যাচারটাও হচ্ছে পরিবারকে শিক্ষা দেওয়া। ভয়ঙ্কর দিকে ইঙ্গিত করছেন। আমি এখানে সলিলদার কাছে আসবো। সলিলদা, একটা কথা ডক্টর সিং যে কথা বলছিলেন যে পুলিশে ভরসা নেই, দেখুন লিঞ্চিং, মব লিঞ্চিং মানে একেবারে কোনোভাবেই আমরা এটাকে সমর্থন করি না, কিন্তু প্রশ্নটা এখানে যে এইভাবে জনরোষ আছড়ে পড়লো, মূল অভিযুক্ত তাদেরকে মেরে ফেললো, পুলিশ কোথায় ছিল? এই যে যেটা ডক্টর সিং বলছিলেন না, একদিকে হচ্ছে পুলিশে ভরসা নেই, তাই সাধারণ মানুষই আক্রমণ করে ফেললেন, হামলা করলো, আর দুই হচ্ছে পুলিশ গোটা বিষয়টা একেবারে নিজের নিয়ন্ত্রণে রাখবে না, আর মূল অভিযুক্ত যারা এই দুজন, তারাই যদি মরে গেল, তাদেরকেই যদি মেরে ফেলা হলো, তাহলে তদন্ত এবার কোন পথে এগোবে বা কিভাবে এগোবে? দেখো, এখন পর্যন্ত যা পোস্টমর্টেমে যাওয়া হচ্ছে, এগুলো এটা পোস্টমর্টেম ড্রাউনিং, এটা মোটামুটি প্রাইমা ফেসিলি ঠিক হয়েছে। দেখো, পোস্টমর্টেম ড্রাউনিং যদি মেরে মারা যাওয়ার পরে তাকে ডুবিয়ে দেয়, তাহলে কিন্তু তার হার্টে বলো বা লাঙে বলো, এগুলো কিন্তু ড্রাই থাকবে, তো প্ল্যান্টন বা ওই যে জলের মধ্যে যে পোকামাকড় যেগুলো থাকে সেগুলো যায় না, এবং ড্রাই হার্ট বলো, স্টমাক বলো, সবই ড্রাই থাকবে। কিন্তু পোস্টমর্টেম ড্রাউনিং এটা বাই অ্যান্ড লার্জ কিন্তু এটা মোটামুটি ফিক্স আপ হয়ে গেছে। বাকি ফরেন্সিক স্টেট মেডিসিন যারা আছে তারা আরও বার করবে, লিগেচার মার্ক ফার্ক যদি আছে। এখন মোটিভটা বার করতে হবে, 1 নম্বর ওই বাচ্চাটাকে সঙ্গে এদের কি শত্রুতা ছিল সেটা বার করতে হবে। কিন্তু ভয়ঙ্কর যেটা হচ্ছে, মবের রাত কিন্তু ওরকম হয় না,
যে কোনো জায়গায় মব লিঞ্চিং যখন হয়, এটা সুপ্রিম কোর্ট বলেছে মব লিঞ্চিং ইজ নট এ ইরাটিক ইনসিডেন্ট, এটা কিন্তু একটা ডেলিবারেট ইনসিডেন্ট। এবং যখন কোনো মব যেখানে জড়ো হয়, ইন কেস অফ মব লিঞ্চিং, কিছু অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল দাগিস দে ইউজ টু টেক ওভার দ্য সিচুয়েশন, তারা কিন্তু সিচুয়েশনটাকে কন্ট্রোল করে। তখন মানে দেখো ভালো লোকরা, প্রচুর লোক তাদের রাত আছে, হ্যাঁ আপনারা করেছেন, এই করেছে, সেই করেছে, মোটিভ হতে পারে যে এরা হয়তো চিলড্রেন ট্রাফিকিং করার ব্যবসা করে, অথবা তার পরিবারের সঙ্গে কোনো গণ্ডগোল আছে, নানা রকম ঘটনা ঘটতে পারে। কিন্তু যেটা অ্যাম্পল টাইম পেয়েছে জেলা পুলিশ, অ্যাম্পল টাইম পেয়েছে সুরক্ষা দেওয়ার, এবং ওখানে হিউজ মোবিলাইজ করে, ফোর্স মোবিলাইজ করে কিন্তু ওই দুজনকে স্বামী স্ত্রী, এখনও দেখো যদি তারা সত্যি অপরাধী হয়েও থাকে, ওরকমভাবে লিঞ্চ হওয়ার মতো নয়, এবং তাদের ওরকমভাবে মেরে ফেলার মতো ঘটনা যাতে না ঘটে, এটা তো পুরো প্রশাসনের বদনাম এবং পুলিশ প্রশাসনের চরম ব্যর্থতা বলে আমি মনে করি। অ্যাজ এ এক্স পুলিশ অফিসার আমার মনে হয় এটা কিন্তু কমপ্লিট ফেইলিওর অন দি পার্ট অফ দ্য পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন। ওই দুজনকে বাঁচাতে পারলো না। আর বাচ্চার মৃত্যুটা যেটা, তাই এর থেকে নৃশংস, এর থেকে দেখো নৃশংস ঘটনা, এর থেকে নক্কারজনক ঘটনা, মানে প্রত্যেকেই বেশিরভাগ বাই অ্যান্ড লার্জ আমরা এখানে যারা আছে প্রত্যেকেই সন্তানের পিতা আমরা। দেখো এর যে কী যে দুঃখ, কী যে জ্বালা, এর কোনো কিন্তু রিপেয়ার হয় না, এর কোনো ম্যাচ নেই। এই ইনসিডেন্টটাও যেমন ম্যাচলেস, এই মব লিঞ্চিংটাও কিন্তু ম্যাচলেস। মব লিঞ্চিং যারা করলো তাদের মধ্যে কিন্তু এটা 302-এ মার্ডার কেস হবে। ইটস নট অ্যামাউন্টিং টু কালপোরেট হোমিসাইড, নট অ্যামাউন্টিং টু মার্ডার। এটা কিন্তু মার্ডার কেস 302-এর ধারা, বিএনএসের যে অ্যাপ্রোপ্রিয়েট সেকশন সেটা করে কিন্তু এদের এগেনস্টে কিন্তু হাইয়েস্ট সেকশন অফ লতে কিন্তু চার্জশিট দিতে হবে উইদিন দ্য স্ট্যাচুটরি পিরিয়ড অফ ইনভেস্টিগেশন। একদম সুনীলদা যেটা বলছেন যে কোথাও গিয়ে সেই প্রশাসনের উপর আস্থাটা নেই, তাই নিজেরাই আইন হাতে তুলে নিচ্ছেন সাধারণ মানুষ। মানে অর্ণবদা, আমি জানি আপনাকে বললেই আপনি সেটা বলবেন যে কোথাও গিয়ে এটা সামাজিক ব্যাধি, জনসচেতনতার প্রয়োজন রয়েছে, কিন্তু দেখুন অর্ণবদা, এই যে মানে হাতে সময় ছিল, যে কথাটা একদম সলিলদা কিছুক্ষণ আগেই বললেন, কোথাও গিয়ে আরেকটাও বিষয় দেখুন, এই যে আইন হাতে তুলে নেওয়া, পুলিশের ওপর আস্থা নেই, তার জন্য এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হলো, প্রাইম অ্যাকিউজ দুজনকে একেবারে পিটিয়ে খুন করে দেওয়া হলো। এই জায়গাটা তৈরি হবে কেন, এটাও তো একটা প্রশ্ন। মব লিঞ্চিং এর যে মনস্তত্ত্ব, সেই মনস্তত্ত্বটা মানে এটা গোটা ভারতবর্ষেই ক্রমশ এই যে অসহিষ্ণুতা এগুলো বাড়ছে। কিন্তু এক্ষেত্রে আমি বলছি যে এক্ষেত্রে যে আরে সজলদা, আমি আপনাকে জিজ্ঞেস করি, পশ্চিমবাংলায় বিধানসভায় মব লিঞ্চিং বিরোধী আইন পাশ করার জন্য যখন চেষ্টা হয়েছিল, কে আটকে ছিল? সেই প্রস্তাব যখন এসেছিল, তাকে সুরক্ষা দিয়ে নিয়ে যাওয়ার কথা তো পুলিশের, তাহলে তো জানা যাবে মোটিভটা কি, তাহলে তো জানা যাবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত। এটা পুলিশের কাজ নয়। আমি অন্যদিকে নিয়ে যাচ্ছি না, আমি বলছি যে অপরাধী যে সে তো অপরাধী, ডেফিনিটলি একদম। অবশ্যই, কিন্তু সেই ঘটনা ঘটতে দিতে যাওয়া হলো কেন? নিয়ন্ত্রণের রাষ্ট্র তো পুলিশের হাতে রাখা উচিত ছিল। আপনি একেবারে মানে ঘটনা যখন ঘটে গিয়েছে একটা জায়গায়, প্রত্যেকটি জায়গায় পুলিশ একেবারে মানে সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত থাকবে সমস্ত সময়, এটা হয় না। অনেক সময় এখানে হয়। এক্ষেত্রে এই ঘটনাটা ঘটে গিয়েছে এবং এই ঘটনাটা অবশ্যই এটা ধিক্কারযোগ্য এবং নিন্দাযোগ্য ঘটনা। কিন্তু আমি বলছি যে এটার পিছনে আপনি রাজনীতি বা এই ধরনের কোনো মোটিভ আছে কিনা কিন্তু নিশ্চিত নয়। এটার ক্ষেত্রে আমার নিজের ধারণা, এখানে যে আপনারা দেখাচ্ছেন কোনো একটা পারিবারিক শত্রুতা বা ব্যক্তিগত শত্রুতা ছিল, সেই ব্যক্তিগত শত্রুতার ফলে ওই বাচ্চাকে মারা হয়েছে। যে পুলিশের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠছে, পুলিশ এই কাজটা করতে দেবে কেন, আগেই কেন যে দুই অভিযুক্ত যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের সুরক্ষা দিয়ে একদম নিজের একদম কাস্টাডিতে নিয়ে নেবে। আমি একটু বলি, প্রথম কথা হচ্ছে দুবার আপনারা প্রাইম অ্যাকিউজ বলেছেন যারা মারা গিয়েছে তাদের, একবার বাংলায় বলেছেন মূল অভিযুক্ত। কিন্তু বাচ্চাটির বাবাকে যেটা বলতে শুনেছি যে আমার এখনো অবধি ওদের প্রতি কোনো সন্দেহ নেই। বলছি তো আমার প্রশ্নটা এখানে, আমি বলছি আমার প্রশ্নটা এখানে, আপনারা যাকে প্রাইম অ্যাকিউজ বলছেন তার বাড়ির লোক কিন্তু এদের বিরুদ্ধে এখনো অবধি অভিযোগ করেছে কিনা আমার জানা নেই, অন্তত টিভিতে অন্য কথা বলেন। আমি বলছি আপনারা তদন্তকে বিভ্রান্ত করার জন্য কোন লোক এই মব লিঞ্চিংটা করিয়ে দিল না তো, সেই দিকটা নজর দিন। বিষয়টা হচ্ছে সব জায়গায় পুলিশ সব সময় থাকবে না, এটা ঠিক,
কিন্তু এই জায়গায় তো পুলিশ থাকার কথা ছিল। প্রথমে বাচ্চাটিকে পাওয়া যায়নি, তারপর বাচ্চাটার মৃতদেহ পাওয়া গেছে, পোস্টমর্টমে গেছে, তারপর লোকজন জড়ো করে তারপর এদের বাড়িতে মারা হয়েছে, তাদের বাড়িতে হামলা হয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে, নিশ্চয়ই যদি কেউ অর্গানাইজ ভাবে করে থাকে তাদের আপনি কোনো জায়গাতে খুঁজে পাবেন না, কারণ তারা সাধারণ উত্তেজিত গ্রামবাসীকে লেলিয়ে দিয়েছে, তারা কিন্তু রয়ে গেছে অন্তরালে। অতএব তদন্তটা সঠিকভাবে হওয়া উচিত। আর সাধারণ মানুষ কেন এই কাজগুলো করে? কারণ তাদের হাতে, তাদের কাছে পুলিশে আস্থা নেই। এখন সিসিটিভি দিয়ে ঘিরে দিচ্ছেন, এত সময় পাওয়ার পর যদি কটা পুলিশ দিয়ে ঘিরে দিতেন, আশঙ্কা করছেন যে এর পেছনে অন্য কেউ রয়েছে। নিশ্চয়ই হতেই পারে, আমি কোনো রাজনীতির মধ্যে ঢুকছি না, কিন্তু আপনি ভেবে দেখুন না, ছেলের বাচ্চাটির বাবা যাকে প্রাইম অ্যাকিউজ বলছে না, তাকে আপনারা প্রাইম অ্যাকিউজ বলছেন। আরেকজন আমরা নই, স্থানীয় মানুষজন বলেছেন, আরেকজনেরও ভার্সন আছে, তিনি বলছেন এই যে টোটো চালক পেশায়, তার বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল শিশু অপহরণের। অবশ্যই অবশ্যই, একদম। আপনি যদি আশঙ্কা প্রকাশ করে থাকেন অন্য কেউ, তদন্তে বেরিয়ে আসুক। হ্যাঁ, দেখুন, আমি এই ব্যাপারে বিশেষজ্ঞ নই, কিন্তু যে কথাগুলো এখানে উঠে আসছে আপনাদের বাকিদের সাথে, যে কোনো একটা সাধারণ মানুষের জায়গা থেকে আমারও একই আশঙ্কা হচ্ছে। আমি অর্ণবদার সাথে 100 বার একমত যে প্রত্যেক মানুষের পেছনে দুজন করে পুলিশ মোতায়েন থাকতে পারে না, কিন্তু এটা বুঝতে হবে যে কোনো একটা জায়গাতে দুজনকে টার্গেট করে একটা গোটা ভিড় জমা হয়ে গেল, কিন্তু পুলিশ সেখানে পৌঁছতে পারলো না, এটা কখনো হতে পারে না। এবং এই ঘটনা আমাদের দেশে রয়েছে, আমাদের রাজ্যে রয়েছে, যেখানে মব লিঞ্চিংটাকে, কাউকে মেরে ফেলে আসল তদন্তটাকে বন্ধ করে দেওয়ার জন্য। মব লিঞ্চিং মানেটা কি? যে ফ্যাসলা যা হওয়ার হয়ে গেল, এরপরে তদন্ত আর এগোবে না, তদন্ত বন্ধ হয়ে যায়। কোনো একটা জায়গাতে দুটো লোককে অপরাধী বলে চিহ্নিত করে যদি মেরে ফেলা যায়, তা তদন্ত বন্ধ হয়ে যায়। আরজি করার ক্ষেত্রে আমরা দেখেছিলাম, বাংলার এক যুবরাজ হঠাৎ করে বলা শুরু করলেন 15 দিনের মধ্যে মাথার মাঝখানে গুলি করতে হবে। একটা লোককে মাথার মাঝখানে গুলি করে দেওয়া গেলে বাকি সন্দীপ ঘোষের নাম আর আসবে না। সুতরাং এইটা যে করা হয়, এটার অসংখ্য উদাহরণ আমাদের দেশে রয়েছে, এবং এইটা ঘটনা আমাদের রাজ্যেও উদাহরণ রয়েছে। পুলিশ কোথায় কখন পৌঁছবে আর পুলিশ কোথায় কখন পৌঁছবে না, তারও একটা প্যাটার্ন আছে। মুর্শিদাবাদে কিন্তু হরগোবিন্দ দাস, চন্দন দাসের বাড়িতে চাইলে পুলিশ পৌঁছতে পারত, বারবার করে বলার পরেও পুলিশ পৌঁছয়নি, কেননা পুলিশ ঠিক করেছিল পৌঁছবে না। এক্ষেত্রেও ঘটনাটা সেরকম হলো কিনা এইটা জানতে হবে, কেননা যে কথাটা এখানে এর আগে উঠে আসলো, আমি তার সাথে একমত হয়েই বলছি, যে বাচ্চাটাকে খুন করা হলো এরকমভাবে, তার বাবা যেখানে বলছে এদের প্রতি আমার কোনো সন্দেহ নেই, যদিও তার বাবা এটা হতেই পারে তিনি জানেন না, হয়তো না বুঝেই বলছেন, হয়তো তারা সত্যিই করেছে, কিন্তু তার পরিবারের লোক, তার বাচ্চাটার নিজের বাবা যেখানে বলছে আমি এদেরকে সন্দেহ করছি না, সেখানে ওই কথা যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, হঠাৎ পাড়াপড়শির মনে হলো যে না এরাই সন্দেহের, এবং এরা এতটাই সন্দেহ যে এক্ষুনি পিটিয়ে মেরে ফেলতে হবে। এইটার পেছনে অন্য কোনো গল্প আছে কিনা এই প্রশ্ন কিন্তু উঠবেই। আর যদি থেকে থাকে তাহলে পুলিশ মানে চাইলেও আটকাতে পারতো, তবু কেন আটকালো না, তাহলে এই প্রশ্ন আরো বড় আকারে উঠবে। কিন্তু দেখুন, প্রশ্নটা যেটা থেকে যাচ্ছে যে কেন খুন করা হলো ওই বালককে। পুলিশ সূত্রে যেটা খবর, যে অন্তত প্রাথমিকভাবে ময়নাতদন্তের রিপোর্ট থেকে যেটা জানা যাচ্ছে, যে প্রথমে শ্বাসরোধ করে খুন, তারপর মৃতদেহ জলে ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু 8 বছরের ওই বালকের উপর এত রোষ কেন? কার এত রোষ? দেখুন প্রতিবেদন, তারপর আলোচনায় আসছি। বয়স মাত্র 8, জীবন যখন শুরু হওয়ার কথা তখনই সব শেষ। নদিয়ার তেহট্টের বাসিন্দা 8 বছরের ছোট্ট স্বর্ণাভকে নৃশংসভাবে খুন করা হয়েছে। পরিবারের দাবি, শুক্রবার দুপুরে খেলতে বেরিয়েছিল সে, তারপর থেকে আর কোনো খোঁজ নেই। আমি বাড়ি ছিলাম না, ওর মা ছিল। ও সকল বেশি অর্ধেক টাইমে বাড়ির বাইরেই থাকে, যেদিন স্কুল থাকে না দুপুর টাইম ঘুমাই। নদিয়ার তেহট্টের নিশ্চিন্তপুরে এই হচ্ছে 8 বছরের বালক স্বর্ণাভ বিশ্বাসের বাড়ি। পরিবারের সদস্যরা জানাচ্ছেন শুক্রবার দুপুর পর্যন্ত স্বর্ণাভ বাড়িতেই ছিল, এবং তারপর থেকে তার কোনো রকমভাবে তারা খোঁজ পাচ্ছিলেন না। তেহট্ট থানায় অপহরণের অভিযোগ জানায় স্বর্ণাভর পরিবার। এরই মধ্যে শনিবার ভোরবেলা বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার হয় বালকের ত্রিপল জড়ানো দেহ। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে খুন করা হয়েছে ছোট্ট স্বর্ণাভকে। গলায় কিছু পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। খুনের পর ডোবায় ফেলে দেওয়া হয় মৃতদেহ। প্রশ্ন হচ্ছে, কি কারণে এমন নৃশংসভাবে খুন? এইটুকু বালকের ওপর এত আক্রোশ কেন? কে বা কারা এমন মারাত্মকভাবে খুন করলো 3য় শ্রেণীর ছাত্রকে? এটা একটা মব সাইকোলজি থাকে, যে এ করেছে, একজন বললো সাথে অন্যজন বললো যে হ্যাঁ তাহলে ওরাই করেছে, বা একটা ভিতর থেকে কোনোভাবে কেউ একটা উৎসাহে তুলে দিল যে হ্যাঁ এরাই করেছে, দিয়ে তার উপরে যে সবাই মিলে চড়াও হলো। আমাদের কিন্তু এখনই কিন্তু এই ব্যাপারটার উপরে কিন্তু নজর দিতে হবে। নজর না দিলে দিনকে দিন কিন্তু এই জিনিসটা হয়তো আরও বাড়তে থাকবে, এবং একটা সময় হয়তো পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। হিংসা বা তার প্রতি আবার যে প্রতিহিংসা, এই দুটো জিনিসই কিন্তু এই অধৈর্য হওয়ার জন্যই মানুষ এত অসহিষ্ণু বলতে পারে।
পারেন। মানুষ কোথাও একটা আমার মনে হয় খুব একা, এবং একার জন্য নিজের স্বার্থটাকে পূরণ করার জন্য মানুষ হয়তো অনেক কিছুই করে ফেলতে পারেন। আমি কার প্রতি হিংসাটা দেখাচ্ছি, 8 বছর না 6 বছর, সেটাও আমার কাছে বড় ব্যাপার নয়। আমার এটা মনে হয়েছে আমি এটা করব, সেখানে মানুষ স্বার্থপর, তাই জন্যই মানে র্যাশনালি ভাবতে পারছি না, এটাই আমার মনে হয়। এদিকে এই খুনের ঘটনায় জড়িত সন্দেহে প্রতিবেশী দম্পতিকে পিটিয়ে খুন করেছে গ্রামবাসীরা। ঘটনাস্থলে এখনো পড়ে রয়েছে বাঁশ লাঠির টুকরো। সূত্রের খবর, উৎপল মণ্ডল নামে ওই ব্যক্তির বিরুদ্ধে আগেও শিশু চুরির অভিযোগ রয়েছে। বর্তমানে পুলিশ সম্পূর্ণভাবে ঘিরে রেখেছে এই জায়গাটিকে, এবং বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি বাঁশ পড়ে রয়েছে, অর্থাৎ বাঁশ দিয়ে করে পিটিয়ে এই তাদের দুজনকেও কিন্তু মারধর করা হয়। এই যে জায়গা আমি দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে উৎপল মণ্ডল প্রতিবেশীর বাড়ি, এবং সেখানে কিন্তু জনরোষ এসে পড়ে। বাড়িতে সমস্ত জিনিসপত্র ভাঙচুর চালানো হয়, এবং যারা এখানকার স্থানীয় বাসিন্দারা তারা যে বিষয়টা বলেন যে উৎপল মণ্ডল এর আগেও তার বিরুদ্ধে অভিযোগ যে অন্য জায়গা থেকে স্কুলের পড়ুয়াদেরকে তুলে অন্যত্র সে নিয়ে চলে যাচ্ছিল। স্কুল ছুটি হওয়ার পর উৎপল মণ্ডল ওই বাচ্চাগুলোকে নিয়ে নিশ্চিন্তপুরে না নিয়ে পলাশি চলে যায়। এবার বাচ্চাগুলো ওখানে যাওয়ার পর কান্নাকাটি করে, ওখানকার স্থানীয় কিছু টোটো চালক সন্দেহ করে, স্কুল কর্তৃপক্ষকে জানায় ওখানকার স্থানীয় লোক, তখন স্কুল কর্তৃপক্ষ ওদের উদ্ধার করে। তারপরে উৎপল মণ্ডলকে পুলিশ প্রশাসন তুলে নিয়ে যায়। বালকের হত্যাকারী সন্দেহে শুধু যে দম্পতিকে পিটিয়ে খুন করা হয়েছে তাই নয়, মারধরে গুরুতর অসুস্থ তাঁদের এক আত্মীয়। সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তাঁদের সার পাটের গুদামেও আগুন লাগিয়ে দেওয়া হয়। তবে তো খোঁজা হইলো 6 দিনই, এই উৎপলদের ঘরের পিছনের ওইটা দেখে গিয়ে ওই এর মধ্যে থেকে বলে বাচ্চা এখানে রে, এখানে এসে এই ছেলেগুলো আছে, এই কাজ তুই করেছিস কিনা বল। হ্যাঁ, উৎপলকে তখন বললে আমি জানি না, আমার স্ত্রী জানে। ওর স্ত্রী স্বীকার করেনি, ও কিন্তু বলেছিল যে আমি জানি না, আমার বউ জানে। এই এটা মাস ফিউরি বা মব ফিউরি, সেটা যেমন দুঃখের তেমনি আগের ঘটনাটাও দুঃখের। মানুষকে আরও শান্ত থাকতে হবে, ধীর স্থিরভাবে ব্যাপারগুলোকে নিয়ে চিন্তা করতে হবে। আইনের ওপরে হয়তো আস্থা রাখতে পারেনি তারা, এটা ঠিকও নয়, আইনের ওপর আস্থা রাখা উচিত। খুনের পর যে ডোবায় বালকের মৃতদেহ ফেলা হয় এবং যেখানে খুনি সন্দেহে দম্পতিকে পিটিয়ে মারা হয়, 2 জায়গায় সিসিটিভিতে মুড়ে দিয়েছে পুলিশ। ঘটনাস্থলে বসানো হয়েছে পুলিশ ক্যাম্প। পার্থপ্রতিম ঘোষ, সৌমিত্র রায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। পেশায় টোটো চালক উৎপল মণ্ডল, যাকে পিটিয়ে মারা হলো, গণপিটুনিতে যার মৃত্যু হলো, ডক্টর সিং, তার বিরুদ্ধে আগেও শিশু চুরির অভিযোগ এসেছিল। স্থানীয় মানুষজন যেমনটা বলছেন, সেই কারণেই কি মানে সেই জায়গাটা থেকে, সেই আক্রোশ থেকেই কি তাদেরকে পিটিয়ে মারা হলো? মানে এই সাইকোলজিক্যাল অ্যাসপেক্টে যদি আপনি একটু বলেন। যদি আগের ঘটনা থাকে তাহলে সাধারণভাবে লোকে মনে করবে যে তার সঙ্গে রিলেটেড আছে। আর বাচ্চাদের ব্যাপারে সবাই তো, যদিও এটা অপরাধ সবই, কিন্তু বাচ্চাদের ব্যাপারে কিছু হলে সবার একটা ইমোশন হয়, সবাই একটা অন্যরকম রাগ আসে। সাধারণ লোকের সঙ্গে ঝগড়া হলে কেউ মারা গেলে অতটা রাগ আসে না। বাচ্চাদের উপর যারা অত্যাচার করে, ইভেন তারা জেলে যদি যায়, তাদের উপর লোকে অত্যাচার করে। ন্যাচারালি যদি ও আগে থেকে রিলেটেড কিছু থাকে তাহলে লোকের রাগ আসাটা খুবই স্বাভাবিক। তবু কোনো মতেই তারা আইনটা নিজের হাতে তোলাটা ঠিক নয়। একেবারেই, কারণ এই পরিকল্পিত গুজবের জেরে আমরা দেখেছি বারাসাত, অশোকনগর, বিরাটি থেকে মোহনপুর একাধিক ঘটনা ঘটেছে। মানে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পর্যন্ত পিটিয়ে খুন করা হয়েছিল, এমন অভিযোগ সামনে এসেছে। না, বলছি ডাক্তারদের হাতে খুন হয়েছিল মোবাইল চোর বলে এনআরএস হসপিটালে। মানে পরবর্তীকালে এখনো বোধহয় তাদেরকে প্রমাণ করতে পারেনি সে আসল মোবাইল চোর কিনা। আমি বলছি এটা শিক্ষিত থেকে অশিক্ষিত সমাজের সব অংশ করে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে পুলিশ সেখানে কি করছিল, আমার অন্য কোনো বক্তব্য নেই। মব তার যে কোনো রকম আচরণ করতে পারে, মবের অসহিষ্ণুতা, সহিষ্ণুতা, এটাকে বলে হেঁটো মার। বাজারে বাজার করতে যাচ্ছে, 2টো থাপ্পড় মেরে দিয়ে চলে গেল, বইয়ের ওপর রাত, এখানে তার মিটিয়ে দিয়ে চলে গেল। কিন্তু প্রশ্ন হচ্ছে জ্যাঠামশাইগিরি, আসলে হ্যাঁ জ্যাঠামশাইগিরি। দেখো আমি একটা কথা বলছি, পুলিশ এত সময় পাওয়ার পরেও পুলিশ কেন ওখানে সলিলদা কিছু বলতে চাইছেন? হ্যাঁ দেখো আমি একটা কথা বলছি, দেখো ওই ঘটনাটা ঘটলো, বাচ্চাটা মিসিং, চারিদিকে খোঁজাখুঁজি হচ্ছে, মব ওখানে জড়ো হচ্ছে, মবের মধ্যে আলোচনা শুনছে, ওই টোটো চালক এবং তার স্ত্রীর সম্পর্কে নানা রকম আলোচনা চলছে। একটা ইনফরমেশান বা একটা ইনপুট তো পুলিশের কাছে আসছে, এবং পুলিশের তো এটা অ্যান্টিসিপেট করা কাজ।
পুলিশের এটা ইনপুট থাকবে যে এবার কিন্তু একটা মবটা কিন্তু এর প্রতি অ্যাগ্রেশন হবে এবং দেয়ার ইজ এভরি চান্স যে মব লিঞ্চিং হবে, এরা হতে পারে। একে প্রথমেই একে অ্যারেস্ট করে কাস্টডিতে নিয়ে হেভি ডিপ্লয়মেন্ট অফ ফোর্স করে, পুলিশের এটা চরম ল্যাক অফ প্রফেশনালিজম, চরম ব্যর্থতা, গাফিলতি, লোকাল ডিস্ট্রিক্ট পুলিশের টোটাল ব্যর্থতা। আমি বলছি কি, আর এটা আমরা সবাই জানি যে মব লিঞ্চিং তো কোনো কালেই লিগাল ছিল না ভারতে। যে অর্ণবদা বললেন পশ্চিমবাংলা বিধানসভায় নাকি একটা আইন আসলে পৃথিবী পাল্টে যেত, কিন্তু ঘটনা হচ্ছে আইন আসুক কি না আসুক মব লিঞ্চিং চিরকাল অপরাধী ছিল। কিন্তু আমরা জানি যখন এই আইপিসি থেকে বিএনএসে যাওয়া হলো, মব লিঞ্চিংয়ের শাস্তি কিন্তু অনেক কঠোর হয়েছে, গুরুতর হয়েছে। এখন মব লিঞ্চিং এমনকি মৃত্যুদণ্ডের প্রভিশন বিএনএসে হয়েছে। এক সেকেন্ড, আমার কথা চলছে, আমি বলছি কথা। কিন্তু মুশকিলটা হচ্ছে পশ্চিমবাংলার একদল মানুষের মধ্যে এতটা কনফিডেন্স কেন চলে আসবে, কি আইনকে কি পুলিশকে এতটা ধুত্তরিকা ভাব কেন চলে আসবে? আমি সারা আপনার মাঝে মধ্যে কি হয়, আমি কাইন্ডলি কথাটা শেষ করি। আমি ভালো বোঝেন না ভালো বোঝেন, কিন্তু তাহলে আমার মতামতটা যখন আমি বলছি তখন মাঝখানে বলতে হবে তাল ঠোকার দরকারটা কি? আমি তো ওনার মাঝখানে তাল ঠুকিনি। আমি বলছি কি যে কিন্তু তা সত্ত্বেও এই যে মানুষ এত সহজে পুলিশকে এবং আইনকে হেলাফেলা জ্ঞান করছে যে আমি কিছু একটা করে চলে যাব, যে অপরাধের শাস্তি এমনকি মৃত্যুদণ্ড, সেই অপরাধ করার আগে একজন নয় এক দল মানুষের কোনো তোয়াক্কা নেই যারা জানে পশ্চিমবাংলা এইসব করে পার পেয়ে যাওয়া যায়। এইটা এই একটা ঘটনা নয়, সামগ্রিকভাবে আমাদের সমাজের জন্য কতটা সুস্থতা, এটা আমার মনে হয় আমাদের সবারই একটু চিন্তিত হওয়ার দরকার রয়েছে। সলিলদা কিছু বলতে চাইছিলেন? দেখো, আমি সেটাই বলতে চাইছি, আমি শতরূপকে নট করছি, যে আমি সেটাই বলছি যে মানুষের আস্থাটা কত চলে গেছে, মানে ডোন্ট কেয়ার ভাব। ওখানে পুলিশ অফিসাররা কিন্তু মজুদ রয়েছে, যখন মব লিঞ্চিংটা হচ্ছে তখন কিন্তু পুলিশ অফিসার রয়েছে, কিন্তু ডোন্ট কেয়ার। আইন তো রয়েছে, কিন্তু তারপরেও কেন ভয় নেই? না, ভয় নেই, কারণ এই আইনটাকে ইমপ্লিমেন্ট কারা করবে? আশ্চর্য, এনফোর্সিং এজেন্ট কারা? এনফোর্সিং যে যারা এনফোর্স করবে আইনটাকে তো কাউকে প্রয়োগ করতে হবে। যারা প্রয়োগকারী তাদের পবিত্রতা নিয়ে, তাদের পেশাদারিত্ব নিয়ে, তাদের কাজকর্ম নিয়ে মানুষের চরম অনাস্থা, মানুষের খুব অত্যন্ত সরলীকরণ হয়ে যাচ্ছে। এতটা সরলীকরণের ব্যাপার নয়, কারণ মব যখন ভায়োলেন্স এরকম ভায়োলেন্ট হয়ে ওঠে তখন পুলিশের ভয়ে মব ভায়োলেন্ট হবে না, এরকম ঘটনা কিন্তু কমই ঘটে। না না, তাই তো হওয়া উচিত। এবং যে গণপিটুনি ঘটবে না, পুলিশকে ভয় পাবে। আপনি একটু অর্ণব বলবেন, এটাই তো উর্দিকে সম্মান জানানো। পুলিশকে ভয় যদি না পায় তাহলে তো এই ঘটনা বারবার ঘটবে। যদি কোনো খামতি থাকে সেখানে, অন্তত এই ঘটনাটির ক্ষেত্রে যদি থাকে, যদি অবশ্যই সেখানে পুলিশকে অ্যাকাউন্টেবল হতে হবে। কি বলছেন? আর তো ওই দুটো প্রাণ ফিরে আসবে না, আমরা জানি না আদৌ তারা দোষী না দোষী নয়, আমরা কেউ জানি না। দুটো প্রাণ তো চলে গেল। ওদের এগেইনস্টে এর আগেও শিশু চুরির অভিযোগ ছিল, আগেই পুলিশ অ্যারেস্ট করেনি কেন? এবং এই যে ঘটনাটা ঘটেছে, ইরাক করেছে, একটা ভায়োলেন্স রেপ করেছে, তখন তো আগেই তাকে তখনই অ্যারেস্ট করে দাও। নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে যখন সবাইকে থামালাম, নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে যখন আপনারা বারবার বলেন আমাদের যে প্রমাণ কোথায়, প্রমাণ দিন, তারপর তো বলবেন অভিযুক্ত হলেই প্রমাণ হয়ে যায় না। তাহলে এক্ষেত্রে কি করে বলছেন এখনো তো অভিযোগ প্রমাণিত হয়নি? সমর্থন করছি না আমি, কোথাও মব ভায়োলেন্সকে সমর্থন করছি না আমি, একটা সিম্পটম হিসেবে দেখালাম। আমি বলতে চাইছি এটা একটা সিম্পটম, এবং এই সিম্পটমটা বাড়ছে গোটা ভারতবর্ষে। আমরা দেখতে পাচ্ছি অসহিষ্ণুতা বাড়ছে, মানুষের প্রাণ গেল। বললেন যে শিশুর অভিযোগ ছিল, এক যে কথাটা ভ্যালিড, যে দুটো লোকের নামে শিশুর অভিযোগ, তারা এমনি ঘুরে বেড়াচ্ছেই বা কেন? তাদের তো আগেই কাস্টডিতে থাকার কথা। দ্বিতীয় কথা, ধরুন কালকে এসএসসি পরীক্ষা আছে তো আবার, কিন্তু যাদের নামে এর আগে চাকরি চুরির অভিযোগ আছে, তার মানে তো এই না যে লোকে সন্দেহ করে এখনই তাদেরকে পেটানো শুরু করে দেবে। এইটা কোনো প্রাসঙ্গিক কথা হলো না। আমার বক্তব্য হচ্ছে অত্যন্ত পরিষ্কার, এর মধ্যে কেউ কোনো রাজনীতি আনবেন না, কিন্তু পুলিশ ক্যালাস এই জায়গাটায় কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আমার বক্তব্য যে পুলিশকে কেউ আজকাল ভয় পায় না, কারণ হাতের যে লাঠি সেটাকে যদি মনে করে পাবলিক বাঁশি, তাহলে কেন ভয় পাবে? তারা জানে পুলিশ একদল চাকরে পরিণত, একটি রাজনৈতিক দলের চাকরে পরিণত হয়েছে। তারা জানে মুখ্যমন্ত্রীর যদি সমর্থন থাকে তাহলে পুলিশ তার অ্যাকশন নেবে, আর মুখ্যমন্ত্রীর যদি সমর্থন না থাকে পুলিশ কিছুই করবে না আমার বিরুদ্ধে। সেই জায়গায় এই ঘটনার মধ্যে আপনি মুখ্যমন্ত্রী কেন আনছেন? পুলিশ মন্ত্রী বলবেন। সজলদা, অর্ণবদা থামালাম। ডক্টর সিং, কোথাও গিয়ে ডক্টর সিং এরকম ধরনের ঘটনা ঘটলে সামাজিক ব্যাধি বলে দাগিয়ে দেওয়া হয়, কিন্তু এটা কি শুধুই সামাজিক ব্যাধি? সাধারণ মানুষের রাগের বহিঃপ্রকাশ, এই মানে এই নিজের রাগের উপরে কন্ট্রোল না থাকাটা, এটা কিভাবে দেখছেন? দেখুন, মব হচ্ছে একটা তো হচ্ছে মানুষের রাগ কন্ট্রোল না করা, আরেকটা মব সাইকোলজি হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট। কিন্তু যেটা বললেন উনি, যে মব কিন্তু সবসময় মানে অটোমেটিকলি বিহেভ করে না, মবকে লিড করার কিছু লোক থাকে যারা ওটাকে তৈরি করে দেয়।
তারপরে সাধারণ মানুষও যে ধরুন কাউকে মারতে পারবে না, সেও তার মধ্যে একসঙ্গে হয়ে তখন এক হয়ে ওই কাজটা ঘটায়, কিন্তু তার লিডারশিপ থাকে। এটা কমপ্লিটলি অটোনমাস উইদাউট হয় না। তো ন্যাচারালি লোকের রাগ ছিল, রাগটা বহির্প্রকাশ হয়েছে, বাচ্চা মারা গেছে, দুঃখ হয়েছে, রাগ হয়েছে কোনো, সেটা তো নিশ্চয়ই, এটা তো আমি ওটাতে যাচ্ছি না, পুলিশের কন্ট্রোল করা তো নিশ্চয়ই উচিত। তো ডাক্তার বলে কি পুলিশের নামে বলবেন? এটা তো দেখুন ব্যক্তি আক্রমণ কথা, আমি তাকে বলছি আমি একটা কথা বলছি, যে কথাগুলো উঠছে একদম সঠিক কথা, যে মানুষের মধ্যে স্ট্রেস থেকে শুরু করে নানা রকমের সাইকোলজিক্যাল জটিলতার ফলে এই ধরনের প্রবণতাগুলো বাড়ে, কিন্তু তা সত্ত্বেও এটা তো ঘটনা। ডক্টর সিং শেষ করেনি। হ্যাঁ ডক্টর সিং বলুন। তো ন্যাচারালি এটা থাকে, তার মধ্যে ঘটনাগুলো ঘটেছে। আমার ধারণা আপনি ভুল বুঝেছেন, উনি শেষ করেছিলেন, সেই কারণেই আমি বলছিলাম মানুষের মধ্যে এই ধরনের অ্যাগ্রেশন থাকে, সাইকোলজিক্যাল হাজারটা কারণ থাকে, কিন্তু তা সত্ত্বেও নিশ্চয়ই আপনারা একমত হবেন একটা দেশ থেকে আর একটা দেশ, একটা সমাজ থেকে আর একটা সমাজ এই মব লিঞ্চিংয়ের প্রবণতা তারতম্য হয় কেন হয়, সেটা নির্ভর করে সেই দেশের আইন শৃঙ্খলা সভ্যতা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। মব লিঞ্চ না হলে পৃথিবীর সমস্ত দেশে এক হারে মব লিঞ্চিংয়ের প্রবণতা থাকতো। আদিম সমাজে যা হতো আজকে পৃথিবীতে হয় না কেন? কেন মানুষ সভ্য হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। যখন আইনের শাসনের কথা উঠছে, সেই আইনের শাসনের জায়গা থেকেই এবার যে ঘটনাটা আপনাদের সামনে রাখবো, যে প্রতিবেদন রাখবো, দেখুন জমি কেনার জন্য, মানে জমি কিনবেন আপনি, তোলা দেবেন না তাও কি হয়? মানে এমনই তো অভিযোগ সামনে আসছে, ৭৫,০০০ টাকা তোলা দিতে হবে, না হলে কি না করা হলো তার সঙ্গে, মানে এই টাকা দিতে অস্বীকার করলেন বলে বাড়িতে ঢুকে মারধর করা হলো, থানায় অভিযোগ দায়ের করায় প্রাণনাশের হুমকি পর্যন্ত দেয়া হচ্ছে। আতঙ্কে ঘর ছাড়া ওই দম্পতি ও তাদের সন্তান। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে তোলা তাণ্ডবের অভিযোগ কলকাতা লাগোয়া বোড়ালে ৩রা সেপ্টেম্বর এফআইআর দায়ের হয়েছে, কিন্তু এখনো গ্রেফতারি শূন্য। আমার মারার ধুমকি দিচ্ছে এরা, এখন আপাতত তো দেখছি তৃণমূল পার্টির সাথেই যুক্ত আছে। একটা জমি কিনেছেন, তারপর থেকেই লাগাতার হুমকি মারধরের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার বোড়ালে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তুললেন স্থানীয় এক বাসিন্দা। রাজপুর সোনারপুর পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহজাহান গাজী বাড়ির কাছেই ৩ কাঠার মতো জমি কিনেছেন। তার পরিবারের অভিযোগ, সেই জমি কেনায় ৭৫,০০০ টাকা তোলা চেয়ে হুমকির মুখে পড়তে হয়। তোলা দিতে অস্বীকার করায় জমিতে নির্মাণ কাজে বাধা, বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের মারধর, দফায় দফায় খুনের হুমকি দেওয়া হয়। এমনকি থানায় অভিযোগ প্রত্যাহারের হুমকি দিয়ে ঘরে ঢুকতেও বাধা দেওয়া হয়। তোলার টাকা না দেওয়ায় বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে। মহিলারাও তা থেকে রেহাই পাননি। ১ তারিখ থেকে আজ ৬ তারিখ হচ্ছে, আমি বাচ্চাদের নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছি। প্রাণহানির আশঙ্কা তো অবশ্যই আছে। পাড়াতে ঢুকলেই তো মারধর করবে বলছে, তার সাথে আমার মা বাবা আতঙ্কিত রয়েছে। যখন তখন ওদের গালাগালি করছে, যখন তখন যেখান সেখান দেখছি ওরা দলবদ্ধ নিয়ে আমাদের কাছে তেড়ে আসছে। তৃণমূল পার্টির সাথেই আছে, পুলিশও দেখছে না। ওই করেই তো খাচ্ছে তৃণমূল কংগ্রেস যারা করে, তৃণমূল কংগ্রেসের যারা হয়ে লড়াই করে, ভোট লুট করে, বিজেপির কর্মীদের বাড়িঘর ভাঙে, তাদের রোজগার কি? হয় বালি সিমেন্ট এগুলোর সিন্ডিকেট, না হয় তোলাবাজি, এই তো চলছে। পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছে জমির মালিকের পরিবার। গত সোমবার বাড়িতে ঢুকে হামলা ও মারধরের অভিযোগে বুধবার নরেন্দ্রপুর থানায় ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে শাহজাহান গাজীর পরিবার, যাদের মধ্যে নাম রয়েছে স্থানীয় ক্লাবের সম্পাদক ডাবলু মণ্ডলেরও। কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ তো আমাদের সাথে করে নিয়ে যায়নি, পুলিশ একাই গিয়ে ওদের মুখে যা শুনেছে তাই শুনে আমাদের কাছে এসে বলছে যে তোমাদের এই কেসটা তুলে নিতে হবে। ওরাও বলছে এই কেসটা তুলে নিলে তবে আমি থাকতে পারবো। আমি অন্যায়টা কি করেছি যে আমি কেসটা তুলবো? আমার ওই জমিটা কি নেওয়াটাই আমার অপরাধ হয়েছে? না কোনোদিন না, কোনো ভুরক্ষণের মিথ্যে কথা, একদম 100%। মারধর করার যে অভিযোগ না কোনো না, ওরা এইসব ফাঁসাচ্ছে। ওর বিরুদ্ধে মাছ পিটিশন, ও মসজিদের টাকা চুরি করেছে, এরকম অনেক কুৎসা আছে। 60টা লেখে গাঁজার ব্যবসা করে, এর চেয়ে আর কি দেবো আমি? আমার পরিবেশটাকে নষ্ট করছে, আমরা প্রতিবাদ করেছি, জাস্ট এইগুলো করিস না। একদিকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে লাগাতার হুমকি দেওয়ার অভিযোগ, অন্যদিকে অভিযোগ পুলিশি নিষ্ক্রিয়তার, জানিয়ে তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা। যারা এই দুষ্কৃতী তৃণমূলের, তারা বলছে কেস উজ্জ্বল করতে হবে আর রফা করে নিতে হবে। পুলিশ চুপ, পুলিশও বলছে না ওটা কেস টেস উজ্জ্বল করে নিন। মানেটা কি? তাহলে আসলে শাসক দুষ্কৃতী, তার হয়ে পুলিশ দালালি করছে। বিষয়টা আমরা শুনেছি, পুলিশকে জানানো হয়েছে, পুলিশ প্রশাসনের যে কাজ তারা করবে, আইনের কাজ করবে। ঘর ছাড়া আছে
বিষয়টা আমরা দেখছি, সেরকম যদি হয় আমরা পাশে আছি। তাদের তরফে নিষ্ক্রিয়তা বা পক্ষপাত দুষ্ট আচরণের অভিযোগ মানতে চায়নি পুলিশ। বারুইপুর পুলিশ জেলা সূত্রে খবর, ঘটনার তদন্ত চলছে। শাহজাহান গাজীর পরিবারকে বাড়িতে থাকতে বলা হয়েছে, কোনো রকম অসুবিধা হলে পুলিশ সাহায্য করবে। হিন্দোল দে, রঞ্জিত হালদার ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। অর্ণবদা, অভিযোগটা তো মারাত্মক। একজন তিনি 3 কাঠা জমি কিনেছেন এবং জমি কেনার পরে ৭৫,০০০ টাকা তার কাছে তোলা চাওয়া হয়েছে, তারপর থেকে হুমকি মারধর, একেবারে ঘরছাড়া সেই দম্পতি এবং তার সন্তান। পুলিশের কাছে অভিযোগ, পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আবার দেখুন, যাদের বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, যেরকম বলছেন যে অভিযোগটা সামনে এসেছে, যে তারা বলছে কেসটা উইথড্র করে নিতে হবে। দেখুন, এখানে এই ধরনের লোকেরা যারা এই ধরনের কাজগুলো করছে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন রকম অভিযোগ আসছে, তারা সমস্ত সময় এই অপরাধগুলো করে হচ্ছে যখনই যারা শাসক ক্ষমতায় থাকে তাদের সঙ্গে তারা ভিড়ে যায় বা তাদের সঙ্গে তারা চলে যায়। তো এখানে আমি কখনো এটা বলছি না যে এই যে কাজটা যে করেছে এই কাজটা কোথাও না, সমস্ত সময় এটা হয়েছে। শৈল, এটা আপনি এতদিন ছিলেন, এতদিন আপনি পুলিশ ফোর্সের সঙ্গে ছিলেন, আপনি এরকমভাবে দেখেননি কি কখনো যে এই ধরনের যে সমস্ত এলিমেন্টগুলো রয়েছে সমাজে, তারা সমস্ত সময় শাসক দলের কাছে থাকার চেষ্টা করে। এবং আমরা একই সঙ্গে আমার মনে পড়ে যাচ্ছে এই যে জয়ং সিং এর কথা হয়েছিল, তার যে প্রাসাদ, সেই প্রাসাদটা ভাঙার যখন প্রক্রিয়াটা চলেছে, তারা শাসক দলের পাশে থাকতে চেষ্টা করে, শাসক তাদের আশ্রয় রাখতে চেষ্টা করে। ওইটাকে আটকানোর জন্য যারা এগিয়ে এসেছেন, তারা কিন্তু আমি একটু আপনাকে থামালাম, তারা শাসক দলের আশ্রয় থাকার চেষ্টা করে আর শাসক দলও তাদের আশ্রয় নিতে চেষ্টা করে। এইটাই আমি বলছি, মানে এই সমীকরণ, তাই না? আমি সমীকরণ কথা বলছি না, আমি এটা অবশ্যই অপরাধ। আমরা তো বিভিন্ন রকম ঘটনা দেখেছি। এর বিরুদ্ধে এই অপরাধ প্রমাণিত হোক, যদি প্রমাণিত হয় যা সাজা হওয়ার তাই সাজা হবে, এটা অবশ্যই নিশ্চিত। এবং তারও আপনার বাইক দেখালেন, আপনি ঠিকই বলেছেন। অপরাধীরা যারা শাসক তাদের সঙ্গে সেটে থাকতে চায়, তাদের সঙ্গে ভিড়ে থাকতে চায়, এটা আপনি এই অবধি ঠিক। কিন্তু আপনি আমায় বলুন তো, আপনি হচ্ছেন অবৈধ, মানে আপনি ধরুন আপনি রেজিস্টার্ড নন, অফিসিয়াল নন, মুখপত্র, কিন্তু উনি অফিসিয়াল পদে আছেন, ভিড়ে তো থাকলো, তাকে দলে পদ দিলেন, সেটাও কি টাকার বিনিময়? দেখুন, কেস কাউন্টার কেস দুটো ভাবুন। এই ভদ্রলোক যিনি শাসক দলের নেতা, যার বিরুদ্ধে এই ফ্যামিলি অভিযোগ করেছে, যার বিরুদ্ধে অভিযোগ, তিনি যে কথাটা বলছে সেটাও মারাত্মক। বলছে ওরা 60টা লেখে ওরা গাঁজা বিক্রি করে। যদি কোনো একটাও ঠিক হয় না, তখন কেন স্টেপ নেওয়া হয়? না বল, শুনুন না, এটাই বলছিল, যদি না যারই দিকে হোক একটা অভিযোগও যদি সাস্টেইন করে, যদি সঠিক হয়, তাহলে এটাই বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে আইনের শাসনটা নেই। আমি আপনাকে শুনুন না, নিয়েছিলেন 2021 সালে আপনারা নিয়েছিলেন তো এই ধরনের এই লোকটি যদি কালকে আপনার দলে চলে যাবে, নিয়ে নেবেন। যদির উপরে কথা চলে না, নিয়েছিলেন তো 21 সালে, 2021 এ নিয়েছিলাম, প্রায় 150 জনকে নিয়েছিলেন আপনাদের দলে। ফিরিয়ে দিয়ে নিয়েছিলেন, নিয়ে ভোটে গিয়েছিলেন, দাদা ভোটে গিয়েছিলেন। হ্যাঁ ঠিক, পুরো পরে বুঝেছি, পচা ফিরিয়ে দিয়েছি। আমি আপনাকে একটা কথা বলছি, তৃণমূল আশ্রিত সবাই, এবার আপনি বলুন তো, এরা তো সবাই সংখ্যালঘু, এখানে তো আর বিজেপি নয়, সংখ্যালঘুদেরও পশ্চিমবঙ্গে যে নিরাপত্তা নেই, সেটা এখানে বারবার করে চিৎকার করে প্রমাণ করছে। যে একটা পরিবার, তার ওপর হামলা হচ্ছে, সে থানায় এফআইআর করতে গেলে তখন থানা এসে বলছে এই কেসটা তুলে নাও, নয়তো তোমরা এখানে থাকতে পারবে না। কোন রাজত্বে বাস করছেন? সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করে দেখতে পাচ্ছি। আমি দুজনকেই থামালাম, সলিলদার কাছে আসবো। সলিল, না মাত্র 3 কাঠা জমি, কি অপরাধ করেছেন তিনি? মাত্র 3 কাঠা জমির জন্য তাকে তোলা দিতে হবে ৭৫,০০০ টাকা। তখন তিনি যদি অভিযোগ করেন পুলিশের কাছে, এবং তার আগে শুধু পুলিশের কাছে অভিযোগ না, তাকে কেন সেই এক তো তোলা চাওয়ার জন্য অভিযোগ, বাড়িতে হামলা হলো, তারা ঘর ছাড়া হয়ে যাচ্ছেন সন্তানকে নিয়ে, লাগাতার হুমকি, প্রাণনাশের হুমকি। পুলিশের কাছে যখন তিনি অভিযোগ জানাতে যাচ্ছেন, একটু বলুন তো সলিলদা, আপনি প্রাক্তন পুলিশ কর্তা, পুলিশের প্রাথমিক করণীয় কি করবে পুলিশ প্রথম অভিযোগ? তার আগে আমি একটা কথা পাপিয়া, আমি তোমার অনুমতি নিয়ে বলছি। দেখো, আমি অর্ণবের কথা বলি, এত ভালো মানুষ, আমার ভাতৃপ্রতিম, শিক্ষকতা করেন, অধ্যাপক, বলছেন কি আগে প্রমাণ হবে তারপরে ধরা হবে। তুমি দেখো মানুষটা ভালো, তাহলে কেন এই কথা বলছে না, এই কথাটা বলছে, তাহলে
আমার বক্তব্য যে ওনার কম্পালশনটা কি, কেন একবারও বলতে পারছে না যে ওই লোকটা, ওই শাসক দলের লোকটার এগেইনস্টে এক্সটর্শনের মামলা করে ওকে ওটা কগনিজেবল নন শিলিগুড়ি থেকে আরম্ভ করে জয়নগর কুলতলি পর্যন্ত আমি বলে এই যে এতগুলো কেস আমি বলে প্রত্যেকটা সাজার হয়েছে রায় হয়েছে, আমি বলে সেটা তো আমাদের পশ্চিমবঙ্গ আমি বলে তাহলে পুলিশকে আমরা পয়সা রেখেছি না তাহলে পুলিশকে আমরা পয়সা রেখেছি পুলিশের যে পজিটিভ কাজ করছে না এরকম নয়, অন্য তাহলে বহু জায়গাতেই পুলিশ করছে। পুলিশের কম্পালশন হচ্ছে এক্সটর্শনের মামলা করবে এবং এক্সটর্শনের মামলা করবে এবং তাকে এটা নন বেলেবল কগনিজেবল অফেন্স, এবং আমি যতদূর জানি প্রথমে তো তাকে সুরক্ষা দেবে এবং প্রথমে সুরক্ষা দেবে এবং খালি তাই না, তাকে বলবে যে সে বাড়িতে থাকবে। এখন প্রশ্ন উঠছে, অভিযুক্ত বলছে সে নাকি সাট্টা খেলা, জুয়া খেলা, এইসব খেলা, সেগুলো তো পুলিশ জানে, সেগুলো তো পুলিশ সব জানে, কিন্তু তার যে অভিযোগের গুরুত্ব, তার যে অভিযোগের গভীরতা, সেটা পুলিশ দেখবে না। আইন অনুযায়ী পুলিশকে চলতে হবে। এইখানেই হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে, তাহলে রুল অফ লটা কোথায়? রুল অফ ল তার মানে এই রাজ্যে নেই। আমি শাসক দলের যেই হই, আমি শাসক দলের নেতা হই, আমি শাসক দলের প্রতিনিধি হই, আমি জনপ্রতিনিধি, রাস্তা পড়ে রইল যে সেই আদালতে যেতে হবে। আদালতে গেলে কোনো কাজ হবে না, কোনো সুরা হবে না, ওকে ওই টাকা দিতে হবে এবং ওকে টাকা দিতে হবে, আলটিমেটলি এই লোকটা সাট্টা আর জুয়ার কেসে অ্যারেস্ট হবে। এটাই হচ্ছে ঘটনা এখানে, এটাই হচ্ছে রুলার্স ল। রুল অফ ল নেই এখানে। তুমি দেখলে না, ল এনফোর্সিং এজেন্টের সামনে 4 ঘন্টা 5 ঘন্টা ধরে মব ইরিটেট হলো, মব প্ল্যান করলো লিঞ্চ করবে বলে, আলটিমেটলি লিঞ্চ ডেড বডি পাওয়া গেল, পোস্টমর্টেমে পাঠালো ইন ফ্রন্ট অফ পুলিশ। কি ব্যর্থতা, চরম অপসারিত, দুটো লোককে পিটিয়ে মেরে ফেললো। দেখুন কথাটা কি, যে অন্নদা যে কথাটা বলেন না, এটা চিরকালই তৃণমূল বলে থাকে প্রমাণিত হোক সাজা হবে। দেখুন প্রমাণটা তো আর আপেলের মতো গাছ থেকে পড়বে না, প্রমাণ করার জন্যই পুলিশ রয়েছে। পুলিশ যদি না চায় কিচ্ছু প্রমাণ হবে না। তবে আমি একটা কথা এখানে বলছি, আমি এই তৃণমূল নেতার মতো এত ভালো তৃণমূল নেতা আমার জীবনে কোনোদিন দেখিনি। 3 কাঠা জমির জন্য 75,000 টাকা, মানে আরো বেশি চাওয়া উচিত ছিল। আমি বলছি 1 কাঠায় 25,000 টাকা, এত সস্তা, এত লো বাজেট তৃণমূল নেতা সত্যি কথা বলছি আমার দেখা নেই। পশ্চিম আমি আপনাদের মনে করাচ্ছি, বারবার এই তোলাবাজি আর কাটমানি রুখতে বার্তা দেয়। আমি আপনাদের মনে করাই, আপনারা সবাই খুব বড় করে খবর করেছিলেন 1-1.5 বছর আগে বেহালার একজন, আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, কাউন্সিলর, বয়স্ক মহিলা কাউন্সিলর, তার একেবারে ভিডিও প্রকাশিত হয়েছিল যেখানে উনি বলছেন যে আমি টাকাটা কম চাইছি, আমার দলের ওর কাছে গেলে আরো বেশি টাকা দিতে হতো, কিন্তু ওনারও রেটটার থেকে বেশি ছিল, তার থেকেও সস্তায় জমি থেকে তোলাবাজি করছে। দেখুন দেখুন এখানে ভাবের ঘরে চুরি করে তো লাভ নেই। গোটা পশ্চিমবাংলায় এহেন জমি নেই, এহেন জায়গায় বিল্ডিং কোনো প্রমোটার কাজ করতে পারছে না। এমনকি আপনি ছেড়ে দিন, আপনার নিজের বাড়িতে আপনি ছাদ ঢালাই করে ওটাকে দোতলা তুলবেন, তৃণমূলকে পয়সা না দিয়ে কোথাও এটা হয়। এসব ভাবের ঘরে চুরি করে লাভ নেই। আর এই যে পুলিশের কথা বলা হচ্ছে না, বলতে খারাপ লাগে। দেখুন আমাদের এটা চোখে দেখা, বাড়ি পাওয়ার জন্য কাটমানির টার্গেট আগে টাকা দিয়ে তারপর আবাসের নাম ওঠে। শুনুন আমাদের চোখে দেখা পুলিশ না গাড়িতে করে এখন ফিতে নিয়ে টেপ নিয়ে ঘুরে কোথায় ছাদ ঢালাই হচ্ছে, নিজেরা ফিতে গাড়ি থেকে ফিতে বার করে মেপে বলে দেয় এত স্কোয়ার ফুট কত টাকা, আলো মেরে ওই লেজার দিয়ে ওই দেওয়াল মাপার। হ্যাঁ, গাড়িতে করে ওই মেজারিং মেশিন নিয়ে ঘুরছে, একবারে বললো কত স্কোয়ার ফুট ছাদ, বললো 750। এবার নিজেরা ওই মেশিন দিয়ে মেপে বলছে না 750 না 780, এত টাকা থানায় পৌঁছে দিবি। থানায় পৌঁছে পরের দিন ঢালাই হবে, থানায় যাবে কাউন্সিলর কি এখানে মিউনিসিপ্যালিটি কমিশনারের কাছে যাবে, তার পরের দিন ছাদ ঢালাই হবে। সমস্ত কথা বলে লাভ আছে? একটা 10 নয়া পয়সার কারোর ক্ষমতা রয়েছে তৃণমূলকে পয়সা না দিয়ে একটা জমি কেনে একটা বাড়ির দোতলা তোলে? একদম, মানে এই তোলাবাজির অভিযোগে না আমার মনে পড়ে যাচ্ছে নদিয়ার ঘটনাটা। সেখানে কিভাবে এক মাছ ব্যবসায়ীকে একের পর এক গুলি মারা হয়, মানে সেই হাড় হিম করা সিসিটিভি ফুটেজ আমাদের, মানে প্রত্যেকে আমরা শিউরে উঠেছিলাম সেই ভিডিও দেখে। মানে এই তোলাবাজি দিতে হবে আর না, মানে এই তোলা দিতে হবে, তোলার টাকা না দিলে তারপর তাকে একবার দুবার নয় পরপর গুলি, তারপর জুতো দিয়ে লাঠি কি না খেতে হয়েছে তাকে, ভয়ঙ্কর সেই দৃশ্য। এবার দেখুন এই যে বারবার এই প্রশ্ন উঠছে, আমি এখানেই সজলদার কাছে আসবো। সজলদা, এত তৃণমূল নেতৃত্ব বারবার এই বার্তা দেয়, তারপরও কেন সেই বার্তা গিয়ে পৌঁছয় না, বা শাসক মানে প্রশাসনই বা কেন ব্যবস্থা নেয়? হাতির 2 রকম দাঁত থাকে, একটা দেখানোর একটা খাওয়ার।
সেটা মমতাদির দুরকম ভাষণ থাকে, তৃণমূলের দুরকম ভাষণ থাকে। একটা হচ্ছে স্টেজে দাঁড়িয়ে বলবে, আর একটা হচ্ছে কর্মী সভায়, যেখানে কোনো মোবাইল টোবাইল থাকবে না, ভিডিও থাকবে না, সেখানে বলবে যে 25-75। এটা কি আমার মন গড়া কথা? শতরূপের মন গড়া কথা? সলিলদার ইচ্ছে হয়েছে বলেছে, আপনারাও বলেছেন। এই 25-75 থিওরিটা তো অফিসিয়ালি দাঁড়িয়ে রেজিস্টার্ড, স্বীকৃত, অবৈধ কোনো কারোর বক্তব্য নয়। তৃণমূলের স্বীকৃত নেতৃত্ব মঞ্চে দাঁড়িয়ে বলেছিল যে সাংসদ যে 25% খাও, 75% দাও। তাই হয় না? এটা আবার কোনো প্রশ্ন হলো? কালকে কাল প্রশ্নটা আসতে পারে এসএসসিতে। এই প্রশ্নকে আসবে, আমি বলছি যে আমি তারা একটু আগে বললাম যে মাটিগাড়া শিলিগুড়ি থেকে আরম্ভ করে জয়নগর কুলতলি পর্যন্ত সেটা কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশই করেছে। শুধু না, কে করেছে? পশ্চিমবঙ্গ পুলিশও প্রত্যেকটি ক্ষেত্রে সেখানে কিন্তু যে যারা কিনা সবচেয়ে বড় অপরাধী তারা ধরেছে, এবং সেক্ষেত্রে কিন্তু আমি বলছি 17 নেতা হয়েছে। পুলিশ ক্যাম্প বানিয়ে দখল করা জমিকে নন্দু তিওয়ারিকে মারা হলো, তখন যে অ্যাকিউজ সেও তৃণমূলের তাকেও ধরেছে পুলিশ, এবং সঙ্গে সঙ্গে ধরেছে। তৃণমূলের লোক খুন হয়েছে বলে ধরেছে, সিপিএম কংগ্রেস প্রতিবাদের মুখে কিন্তু সরকারকে বেশ কিছু জমি ফেরাতে হয়েছে, এবং ঘটনাচক্রে আজকে সিবিআই আধিকারিকরা তারা গেলেন আবার নতুন কিছু হদিশ পেয়ে একদম শেখ শাহজাহান ঘনিষ্ঠদের বাড়িতে। একটা জিনিস মনে করাই, সন্দেশখালীতে সকলে মনে আছে, একটু অর্ণবের রিঅ্যাকশনটা নেওয়া হলো না। উনি আমার কথারই উত্তর দেবেন। পুলিশ ক্যাম্প করে লোককে মাইকে ঘোষণা করে জমির কাগজ ফেরত দিল, তাহলে যে জমি তোমাদের ক্যাম্প করে ফেরত দিতে হচ্ছে, সেই জমিগুলো যখন চুরি করা হচ্ছিল, ডাকাতি করা হচ্ছিল, তখন শেখ শাহজাহানকে স্যালুট করছিলে কেন? ধরনি কেন? এখন বসে বসে বলছেন সবার বিরুদ্ধে ব্যবস্থা হয়। সমর্থন করেছে। এই চাপানোতরের মধ্যে আপনাদের দেখাবো চাঁচল থানার সামনে বিজেপি সাংসদ খগেন মুর্মুর ধর্নাকে কেন্দ্র করে কিভাবে কতটা পরিস্থিতি উত্তপ্ত হলো। মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে ধামসা মাদল নিয়ে প্রতিবাদে সামিল হলেন বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশের বিরুদ্ধে জোর করে ছাউনি খুলে নেওয়া এবং ধর্না তুলতে চাপ দেওয়ার অভিযোগ। 24 ঘন্টা পর ধর্না প্রত্যাহার করা হয়। দেখুন। শুক্রবার বিকেল থেকে রাত গড়িয়ে শনিবার সকাল থেকে বেলা চাঁচল থানার সামনে বিজেপি সাংসদ খগেন মুর্মুর ধর্না ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়ালো। থানার মেন গেট আটকে চলল অবস্থান বিক্ষোভ। ধামসা মাদল বাজিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশের বিরুদ্ধে জোর করে ছাউনি খুলে নেওয়া ও ধর্না তুলতে চাপ দেওয়ার অভিযোগ ওঠে। এর মধ্যেই অসুস্থ হয়ে পড়েন দুই মহিলা বিজেপি সমর্থক। এরপর ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়। গেটের এপারে পুলিশ, ওপারে বিজেপি সাংসদের নেতৃত্বে কর্মী সমর্থকরা। চাঁচল থানার আইসি এখানে যে পূর্ণেন্দু কুণ্ডু, তার সৌজন্যতা বোধ এতটুকু নাই একজন জনপ্রতিনিধির সাথে তার সাক্ষাৎ করা। কতটা অধ্যত থাকলে হয়, কতটা দাম্ভিকতা থাকলে এটা হয়। ঘটনার সূত্রপাত 28শে আগস্ট। বিজেপির গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত হয়ে ওঠে চাঁচল। জখম হয় দুপক্ষের 7 জন। শতপ্রণোদিত মামলা রুজু করে 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে শুক্রবার দুপুর থেকে চাঁচল থানার গেটে ধর্নায় বসেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। সকালে পুলিশের বিরুদ্ধে জোর করে ছাউনি খুলে নেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায়। চাঁচল থানার আইসির বিরুদ্ধে সুর চড়ান বিজেপি সাংসদ। যে সমস্ত মানুষগুলোকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে ঢুকিয়েছেন, সেই পরিবারের বাচ্চা নিয়ে মায়েরা এখানে বসেছিলেন গতকাল থেকে, আজও আছেন। তাদের সাথে সাক্ষাৎ করার মিনিমাম তার যে একটা সৌজন্যতা বোধ, সেটাও নেই। আইসিকে অবিলম্বে এখান থেকে প্রত্যাহার করতে হবে, এখান থেকে তাকে অপসারণ করতে হবে। বিজেপি সাংসদের নেতৃত্বে যখন থানার গেটে তুলকালাম চলছে, তখন সেখানে হাজির চাঁচলের আইসি পূর্ণেন্দু কুণ্ডু। অরাজকতার অবস্থা চালু করে রেখেছে এবং তৃণমূল কংগ্রেসের যে প্রশাসন এই মুহূর্তে দলদাসে পরিণত হয়েছে। প্রশাসন আর পশ্চিমবঙ্গের প্রশাসন নেই, পশ্চিমবঙ্গের প্রশাসন এই মুহূর্তে তৃণমূলের প্রশাসনে রূপান্তরিত হয়েছে। পাল্টা তোপ দেখেছে তৃণমূল। কোথায় নাটক করতে গেছিলেন তাদের ব্যাপার। কলকাতার মেয়ে উত্তরপ্রদেশে গিয়ে থানায় দুর্ব্যবহার করছে, এসপিকে নালিশ করলে রেজাল্ট হয় না, চিফ মিনিস্টারকে লিখতে হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রীকে। যোগী রাজ্যের অবস্থা, বিজেপি শাসিত রাজ্যের অবস্থা, সেই বিজেপির আবার এখানে বড় বড় কথা। চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় বিজেপি সাংসদ খগেন মুর্মু ও 2 মহিলা বিজেপি সমর্থককে।
24 ঘন্টা পর ধর্ণা তুলে নিলেও ধৃতদের মুক্তি না দিলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। অভিজিৎ চৌধুরী, প্রদ্যুৎ সরকার ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আলোচনার প্রসঙ্গে এখানে কিছুক্ষণ আগে শতরূপ বলছিল শেখ শাহজাহানের কথা, একটু সেদিকে এবার নজর রাখতে হবে, কারণ সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে সিবিআই এর আধিকারিকরা তারা আজ গিয়েছিল। শেখ শাহজাহান ঘনিষ্ঠ জাভেদ আলী গাজীর বাড়িতেও সিবিআই এর আধিকারিকরা গিয়েছিলেন। অর্ণব, সেখানে যারা যারা এই ধরনের অপরাধী তাদের ক্ষেত্রে যা সাজা হওয়ার সেটা তো মানে ইনকোর্স হবে সেই জিনিসটা, সেখানে কিছু বলার নেই। কিন্তু আমি বলছি যে কথাটা একটু আগেও আপনারা দেখালেন যে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র যিনি কুণালবাবু বললেন যে কথাটা, ঠিক আছে, কেন যে ইলেকশন যখন চলে আসে তখনই এই ধরনের এজেন্সিগুলোকে কেন বেশি করে ব্যবহার করে। আজকে বিজেপি যে এই কাজটা করছে এটা সারা ভারতবর্ষ জুড়ে যেখানে যেখানে বিরোধী সরকার আছে সেখানে কিন্তু না, আবার তো সেই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধেও রয়েছে। কিন্তু আপনি এক্ষেত্রে পুলিশকে ব্যবহার করা, এক্ষেত্রে অভিযোগ দেখুন শেখ শাহজাহানের বিরুদ্ধে সাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগ, সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করছে শেখ শাহজাহান। এই ধরনের অভিযোগ সবসময় আসে এবং আমি তো বলছি যে এখানে যা আইন যে পথে চলবে, আইন যেটা বলবে সেটাই হবে শেষ পর্যন্ত। আইনের পথে পুরো জিনিসটা যদি যখন পুরো জিনিসটাকে আইনি জায়গায় যাবে, আইনি পরিসরে যা শাস্তি হওয়ার তাই হবে। আচ্ছা, আইন যে পথে চলবে সে পথেই যাবেন তো আপনি। তাহলে আইন যদি বলে যে আপনারা এই 6000 বা 8000 লোককে আপনারা বাতিল করুন, তাহলে আপনারা তারও উপরে চলে যান সুপ্রিম কোর্টে, আর যেতে পারেন আইনের কথা। আইন বারবার বলা সত্ত্বেও টেন্টেডদের লিস্ট লাগান না, আইনের কথা বলছেন। মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন, চাকরি বাতিল হয়ে গেছে। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠলেই অবশ্যই অর্ণব চলে যায়। অবশ্যই কেন বললাম, কারণ সিবিআই ইডি কি করেছে, কেন্দ্রীয় এজেন্সি একেবারে ভোটের আগে তৎপরতা বেড়ে যায়। পুলিশ কি করে, যেটা আজকে খগেন মুর্মু অভিযোগ করছেন যে একেবারে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে বিজেপি কর্মী সমর্থকদের। দেখুন, পশ্চিমবাংলায় বিরোধী রাজনীতি করতে গেলে মিথ্যে মামলায় ফাঁসানো হবে। আজকে এটা অন্য কোনো দলের নেতা বলছেন মানে কথাটা মিথ্যে হয়ে যাচ্ছে না, এটা আমাদেরও প্রত্যেকের অভিজ্ঞতা। আর এই যে শেখ শাহজাহানকে নিয়ে আপনারা যেটা দেখাচ্ছেন, মুশকিল হচ্ছে না পুলিশ না সিবিআই, যে কোনো ঘটনাতে যেহেতু ফাইনাল কোনো কনভিকশন এখানে হচ্ছে না, তাই অপরাধ করলে শাস্তি পেতে হবে এই সহজ নিয়মটাই বাংলা থেকে উবে যাচ্ছে। আর যেহেতু সেটা উবে যাচ্ছে তাই অপরাধীদের আরো উৎসাহ বাড়ছে। না দেখো, আমি একদম একমত যে বিরোধী রাজনীতি পশ্চিমবঙ্গে করা চলবে না। পশ্চিমবঙ্গে করতে গেলে কিন্তু প্রশাসন তোমাকে যেন তেন বাই হুক অর বাই ক্রুক, তোমার যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে তোমার এগেনস্টে পেনাল অ্যাকশন নেবে, যে কোনো রকমের, যে কোনো প্রশাসন বলো, পুলিশ প্রশাসন বলো, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন বলো, করবে। 1 নম্বর। 2 নম্বর দেখো শাহজাহানের ব্যাপারটা, দেখো শাহজাহান একটা মানে একটা কনফার্ম ক্রিমিনাল এবং ওর যা যা কেস রয়েছে এবং ওর যে নেটওয়ার্ক এখনো জেলখানার মধ্যে থেকে হুমকি দিচ্ছে এবং সাক্ষীদের থ্রেট করছে, আন্ডার ডিউরেস রয়েছে, এবং সুতরাং সেই ব্যাপারটাই এনকোয়ারি করে কোর্ট কিন্তু কল ফর রিপোর্ট করেছে। অবশ্যই এই খবরের পাশাপাশি আজকের অনুষ্ঠান শেষ করতে করতে, সরগরম প্লাসের আলোচনা শেষ করতে করতে অবশ্যই বলি, আগামীকাল এসএসসি নবম দশমে শিক্ষক নিয়োগের পরীক্ষা। সারা দিন প্রতিটা মুহূর্তের আপডেট পেতে আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দ। আর অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাকুক এবিপি।